টপিকটা পড়বো সেটা হচ্ছে ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল বা অথবা ডেঞ্চার বেস রেজিন। তো এখন তোমাদের যে জিনিসটা দেখো যেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকটা একটু দেখি আমরা। কোশ্চেন ব্যাংকে যদি কোশ্চেনগুলো তোমরা অ্যানালাইসিস করার চেষ্টা করো তাহলে দেখবা যে এখানে মোট 30টার মতো কোশ্চেন আসছে। তো 30+ কোশ্চেন আসছে একটা টপিক থেকে, শুধুমাত্র একটা ডিও কোশ্চেন আর কি। তোমরা অন্যান্য জায়গার কোশ্চেনেও দেখবা এরকম কমনলি পাবা, ঠিক আছে? তো দেখো ডেঞ্চার বেস রেজিন টপিকটার শুধুমাত্র একটা সিঙ্গেল টপিক থেকে এত পরিমাণ কোশ্চেন আসছে। তো এটা বুঝতে পারতেছো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা এক নজরে কোশ্চেনগুলো একটু দেখে নিই। তো তোমরা কি করবে, এখন যেহেতু তোমাদের অলমোস্ট পড়া শেষ বা টার্ম শেষের দিকে, বা অনেকের সেকেন্ড টার্ম মানে লাস্ট টার্মটা হয় নাই বা হয়েছে, যাই হোক না কেন, তো তোমরা হচ্ছে এখন রিভিশন দিচ্ছ। তো রিভিশনের ক্ষেত্রে কি করবে, প্রথমে হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংকটা হাতে নিবে। কোশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে তোমরা দেখবা আসলে কি কি ধরনের কোশ্চেন আসে, এবং তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা দেখার পর তুমি থ্রুলি পড়ে যাবা, ঠিক আছে? পড়ে যাবা, এই একটা মেথড হইতে পারে। অথবা তুমি কোশ্চেন ব্যাংক ধরে ধরে পড়বা। তো দেখো যে আমি যেরকম নাম্বার লিখে রাখছি, পৃষ্ঠা নাম্বার আমার গাইডের বা বইয়ের যেখানে হোক না কেন আমি পৃষ্ঠা নাম্বার লিখে রাখছি, হ্যাঁ। এবং যেখানে পাইনি সেই জিনিসটা ঠিক আছে, যেমন স্লাইড, আমার কোনো স্লাইড থাকলে সেই স্লাইডের পেজ নাম্বার আমি লিখে রাখছি, যাতে করে আমি কি ইজিলি খুঁজে বের করতে পারি। তাহলে এই ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল দেখো প্রথম আসছে ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল। তাহলে টপিকটার নাম আসলে ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল, তার মধ্যে আমরা রেজিনে ফোকাস করব। আচ্ছা, তো দেখো ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন, ডেফিনিশন, ফ্লো, ক্রিপ, আইডিয়াল প্রপার্টি একটা ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালের, গ্রানুলার পোরোসিটি কি, তারপর গ্রানুলার পোরোসিটি অফ অ্যাক্রিলিক রেজিন, তার মানে অ্যাক্রিলিক রেজিন রিলেটেড, ম্যানিপুলেশন রিলেটেড যেসব আছে টেকনিক্যাল রিলেটেড কোশ্চেনগুলো আসছে। এছাড়া হচ্ছে ক্রিপ নিয়ে কোশ্চেন আসছে প্রায় দেখবা তোমরা। সেলফ কিওর অ্যাক্রিলিক রেজিনের কম্পোজিশন আসছে, পলিমার মনোমারের কম্পোজিশন আসছে, রেসিডুয়াল মনোমার কি, এর ইফেক্ট কি, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে যে ক্রেজিং কি, ক্রেজিংটা অ্যাক্রিলিক রেজিনে ক্রেজিং কিভাবে হয়। এছাড়া ইনিশিয়েটর মানে তোমরা হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশনের ইনিশিয়েটর অ্যাক্টিভেটরের হিট কিওর এবং হচ্ছে সেলফ কিওরের মধ্যে যে নামগুলো এগুলো জিজ্ঞেস করছে, নেম, হ্যাঁ। তারপর দেখো যে গ্রানুলার পোরোসিটি কি, গ্যাসিয়াস পোরোসিটি কি, তারপর হচ্ছে ডেঞ্চার বেজের একটা ফিগার চাইছে, ডেঞ্চার কি, ডেঞ্চার বেজ ম্যাটেরিয়ালের ডেঞ্চার বেজের ফিগার। এছাড়া হচ্ছে অ্যাক্রিলিক রেজিনের ইনিশিয়েটর অ্যাক্টিভেটর ইফেক্ট, এরকম বিভিন্ন রকম স্টেজ এগুলো আসছে। যাই হোক, এগুলো তোমরা পরে দেখে নিও। আমরা হচ্ছে কথা নম্বরে এবার আসি যে ডেঞ্চার বেস, আমরা একটু বেসিকটা পড়ে নিই। তাহলে ডেঞ্চার বেস রেজিন, দেখো এখানে টপিকটার নাম তোমাদের যেটা আমি বলতেছিলাম যে টপিকের নাম হচ্ছে ডেঞ্চার ম্যাটেরিয়াল। ডেঞ্চার কি আসলে আমি মনে করি তোমরা এখন বুঝো ডেঞ্চার ম্যাটেরিয়াল, হ্যাঁ। ডেঞ্চার কি, ডেঞ্চার মানে হচ্ছে সেটা হতে পারে যে ফুল ডেঞ্চার। মূলত ডেঞ্চার হইতে পারে কয়েক রকম। ফুল ডেঞ্চার হইতে পারে, কি হতে পারে, ফুল ডেঞ্চার মানে হচ্ছে একজন পেশেন্টের মুখে কোনোই দাঁত নাই, সেটা আপার জ আর লোয়ার। তাহলে আপার আর লোয়ারে কি হচ্ছে, ফুল ডেঞ্চার, ঠিক আছে? আচ্ছা, গেল আপার লোয়ারে ফুল ডেঞ্চার। এরপর কি আছে, ফুল ডেঞ্চার ছাড়াও, না সরি ডেন্টাল লিখে ফেলছি, ডেঞ্চার আর কি, বুঝতে পারছো আশা করি, ওকে। এছাড়া হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার হইতে পারে, পার্শিয়াল ডেঞ্চার মানে যেটা কি আংশিক টুথকে কভার করে বা আংশিক টুথের অংশ। তো এই ফুল ডেঞ্চারের মধ্যে আবার কি আছে, ফুল ডেঞ্চারের মধ্যে হচ্ছে এফপিডি মানে হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, আরেকটা হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, আরেকটা হচ্ছে কি রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, ঠিক আছে? একটা হচ্ছে ফিক্সড মানে পেশেন্ট আর খুলতে পারবে না, নিজে পেশেন্ট খুলতে পারবে না। আর আরপিডি মানে নিজে খুলবে। এই যে নর্মালি তোমরা এটা হচ্ছে এই টাইপের, দেখো এই টাইপের, হ্যাঁ, এইটা এগুলো হচ্ছে কি, এগুলো ফুল ডেঞ্চার এবং হচ্ছে একই সাথে আরপিডি। আচ্ছা, আরপিডি এফপিডি এটা ফুল ডেঞ্চার হইতে পারে, হ্যাঁ। এফপিডি এটা হচ্ছে সরি, হ্যাঁ, আরপিডি এফপিডি ফুল ডেঞ্চারও হইতে পারে, পার্শিয়ালে হবে এমন না, ফুল ডেঞ্চারও হইতে পারে। যাই হোক, তো দেখো ডেঞ্চার তো আমরা বুঝছো, এই যে এটা হচ্ছে ডেঞ্চার, এগুলো হচ্ছে ডেঞ্চার। এই ডেঞ্চার আমরা কি ম্যাটেরিয়াল দিয়ে বানাই সেইটাই হচ্ছে টপিকটা। তবে এই টপিকে আমরা ডেঞ্চার বেস রেজিন মানে হচ্ছে আমরা ডেঞ্চার বেজের জন্য যে রেজিন ইউজ করি সেই রেজিনের ব্যাপারে জানবো। এখানে হিস্ট্রি আছে, 700 বিসিতে এর প্রমাণ পাওয়া যায়, হ্যাঁ, আইভরি এবং বোন দিয়ে ডেঞ্চার বানানোর। যে এই যে দেখো এখানে হচ্ছে সরি, এটা হচ্ছে আইভরি ডেঞ্চার, হ্যাঁ। আর এটা হচ্ছে জর্জ ওয়াশিংটনের তোমরা নাম শুনছো, জর্জ ওয়াশিংটনের ডেঞ্চার ছিল এটা, ঠিক আছে? এছাড়া হচ্ছে একটা ফ্রেন্সের একটা গ্রেভে পাওয়া গেছে 18th সেঞ্চুরিতে একটা, দেখো ডেঞ্চার পাওয়া গেছে, পোর্সিলেন। এটা আসলে মূলত পোর্সিলেনের ডেঞ্চার। যাই হোক না কেন, তারপর দেখো এই যে ভলকানাইট, এটা হচ্ছে অ্যাক্রাইলিক রেজিন। এইটা মূলত হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার সময়, মানে ব্রিটিশ ইন্ডিয়ার রুলিং এর সময় এই যে ডেঞ্চারের একটা এক্সাম্পল।
আচ্ছা, এগুলো তোমাদের জানা দরকার নেই। দেখো একটু আগে আসছে হোয়াট ইজ, একটা কোশ্চেন আছে হোয়াট ইজ ডেঞ্চার ম্যাটেরিয়াল কি জিনিস, আর হচ্ছে ডেঞ্চার ম্যাটেরিয়ালস কত টাইপের। আচ্ছা, ডেফিনেশনটা এইভাবে, ডেঞ্চার বেসের এখানে বইতে সেরকম ডেফিনেশন দেওয়া নাই, তোমরা গাইডে থাকলে বা টিচারের কোনো নোটে থাকলে সেখান থেকে পড়ে নিন ইনশাল্লাহ। তাহলে আমি আর ওই কথায় যাচ্ছি না। দেখো ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল, ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালকে আমরা নন মেটালিক মেটালিক এরকম দুইটা পোর্শনে ভাগ করতে পারি, নন মেটালিক মেটালিক, ঠিক আছে। তাহলে হচ্ছে নন মেটালিক মেটালিক। আচ্ছা, নন মেটালিকের মধ্যে কি আছে, যেমন হচ্ছে অ্যাক্রিলিক রেজিন, আমরা যেটা পড়বো আজকের ক্লাসের মেইন টপিক ভিনাইল রেজিন। এছাড়া হচ্ছে কোবাল্ট ক্রোমিয়াম মেটালিকের গোল্ড অ্যালয় স্টেইনলেস স্টিল। ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল দেখো এরকম টেম্পোরারি ভাগ করতে পারি, পার্মানেন্ট। টেম্পোরারির মধ্যে সেলফ কিউর, আর পার্মানেন্টের মধ্যে হচ্ছে হিট কিউর, লাইট কিউর। তারপর হচ্ছে এরকম, এগুলো সব হচ্ছে মোটামুটি যেগুলো রেজিন টাইপের, তেমন হচ্ছে ইনজেকশন মোল্ডেড রেজিন, তারপর হচ্ছে মেটালিক বেস, ইনজেকশন মোল্ডেড মেটালিক বেস, সিলাক বেস প্লেট, এগুলো। এছাড়া হচ্ছে এডিএ ক্লাসিফিকেশন আছে, এডিএ আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন। এডিএর মানে কি এটা হচ্ছে জিজ্ঞেস করতে পারে, কিন্তু যারা খুব ভালো পারবে তাদের ক্ষেত্রে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন। নর্মালি জিজ্ঞেস করে না, কিন্তু করতে পারে যারা ভালো করবে, আচ্ছা, বা ভালো করতে চাই, অ্যাসোসিয়েশন। আচ্ছা, তারপর হচ্ছে হিট কিউর, হিট কিউর, হিট হিট পলিমারাইজেশন পলিমার, অটো পলিমারাইজেশন পলিমার, অর্থাৎ হিট কিউর আর হচ্ছে অটো পলিমারাইজেশন, হিট কিউর আর হচ্ছে সেলফ কিউর, যেটাকে আমরা একটা নাম হচ্ছে সেলফ কিউর, নিজে নিজে যেটা কিউর হয়, সেলফ কিউর, যেটা কিউর করতে আমাদের কোনো রকম বাইরে থেকে এক্সটার্নাল কোনো এনার্জি দিতে হয় না। এছাড়া হচ্ছে থার্মোপ্লাস্টিক, লাইট অ্যাক্টিভেটেড, মাইক্রোওয়েভ, কার্ড, বিভিন্ন রকমের ডেঞ্চার ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন আমরা করলাম। সিনথেটিক রেজিন, দেখো ডেন্টাল পলিমার যেটা সিনথেটিক রেজিন। তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মোসেটিং দুই ধরনের পাই। থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং। দেখো যে থার্মোসেটিং আর থার্মোপ্লাস্টিক মানে কি, যে রেজিনটা হচ্ছে রিপিটেডলি সফটেন করা যায়, অর্থাৎ এটাকে প্লাস্টিসিটি থাকে, এইটা একবারে সেট হয় না, মানে মাল্টিপল টাইম ইউজ করা হয়, মোল্ডেড আন্ডার হিটেড অ্যান্ড প্রেশার উইদাউট কেমিক্যাল চেঞ্জেস অকারিং, অর্থাৎ এখানে কোনো কেমিক্যাল চেঞ্জ আসে না, তুমি এখানে হিট এবং প্রেশারের মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারবা। যেমন হচ্ছে পলিমিথাইল মিথ্যাক্রাইলেট, তারপর হচ্ছে পলিভিনাইল অ্যাক্রাইলিন, পলিস্টিয়ারেট, ঠিক আছে। তাহলে ডেন্টিস্ট্রিতে এগুলোতে মোটামুটি ভালো ইউজ করা হয়। এছাড়া হচ্ছে যে থার্মোসেটিং, সেট মানে কি, যেটা সেট হয়ে গেছে অলরেডি, এখানে হচ্ছে মোল্ডেড ওয়ান্স, অনলি ওয়ান্স, একবার তুমি ইউজ করতে পারবা। এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো অর্গানিক কেমিস্ট্রিতে, থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল। ইনফিউজেবল ইনসোলিউবল যে ম্যাটেরিয়ালগুলো থার্মোপ্লাস্টিক রেজিন বলা হয়। একটা দেখো এখানে কিন্তু তারপর দেখি কোশ্চেনটা কিন্তু রিটেন আমরা দেখছিলাম যে একটা ডেঞ্চার ম্যাটেরিয়াল ডেঞ্চার রেজিনের, আচ্ছা ওইখানে কোশ্চেনটা ছিল ডেঞ্চার ম্যাটেরিয়ালের কি কি বৈশিষ্ট্য থাকাও দরকার, এটা আসছে যে ডেঞ্চার রেজিনের। তো এটা মোটামুটি কাছাকাছি। দেখো যে টেস্টলেস, অর্ডারলেস, নন টক্সিক, নন ইরিটেট ওরাল টিস্যু, এগুলো তুমি এখানে লিখলেও হবে। অ্যাসথেটিক্যালি স্যাটিসফ্যাক্টরি, তারপর হচ্ছে এনাফিস্টেন্ট থাকবে, ইনসলিউবল ইমপারমিয়াবল থাকবে, কারণ আমাদের মুখের মধ্যে দিলে যদি এটা গলে যায় তাহলে তো এটার কাজ হলো না। এছাড়া ইজিলি ফ্যাব্রিক করা যাবে, ইজিলি রিপেয়ার করা যাবে, গুড থার্মাল কন্ডাক্টিভিটি। এগুলো আসলে নট অনলি ডেন্টাল রেজিন, ডেন্টাল ম্যাটেরিয়ালেরও, ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল, ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল বা ডেঞ্চার ম্যাটেরিয়ালেরও সেম ভাবে আইডিয়াল প্রপার্টি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আরো পয়েন্ট আছে, এগুলো লাগবে না, আমরা সংক্ষেপে দেখলাম। এছাড়া বন্ডেড হতে কেমিক্যালি বন্ডেড করবে, নট অলওয়েজ কেমিক্যালি, তোমার হচ্ছে যখন যেটা হচ্ছে তোমার রেজিন, যেটা হচ্ছে অ্যাক্রিলিক রেজিন, ওইটার সাথে কেমিক্যালি বন্ডেড। তারপর দেখো ইউজেস অফ রেজিন, আমরা ডেন্টিস্ট্রিতে কি ইউজ করি, এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখতে পারো চাইলে টুয়েস্টার। তাহলে দেখো যে সবচেয়ে বেশি ইউজ করি কোন কোন জায়গায়, জাস্ট ওইগুলো আমরা মনে রাখবো বা এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে হচ্ছে আমরা ফেব্রিকেশন অফ ডেঞ্চার, আমরা একটা ডেঞ্চার বানাইতেছি, হ্যাঁ, তাহলে আমরা যে টপিকটা পড়তেছি এটাই হচ্ছে কি ডেঞ্চার বেস রেজিন। এছাড়া আর্টিফিশিয়াল টুথ বানাতে পারি, ক্রসলিঙ্ক অ্যাক্রাইলিক টুথ, তোমরা দেখবে অ্যাক্রাইলিক এবং সিরামিক দুই ধরনের টুথ পাওয়া যায়। টুথ কিন্তু কয় টাইপের হয়, অ্যাক্রাইলিক, সিরামিক, মোটামুটি দুই টাইপের হয়, এবং এদের মধ্যে কিন্তু আমরা পার্থক্য অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, অ্যাক্রাইলিক টুথ আর হচ্ছে সিরামিক টুথ, অ্যাক্রাইলিক টুথ আর হচ্ছে সিরামিক টুথ। তারপর দেখো অর্থোডন্টিক ব্র্যাকেটস, ক্রাউন, এফপিডি, তারপর হচ্ছে অর্থোডন্টিক পেরিডন্টাল অ্যাপ্লায়েন্সেস, এফপিডি ফেসিং, তারপর হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থেসিস, ইনলে এবং পোস্ট কোড প্যাটার্ন,
তারপর হচ্ছে ডাই, তারপর হচ্ছে কি যে প্রফেশনাল রেস্টোরেশন, এন্ডোডন্টিক্স, অ্যাথলেটস মাউথ প্রোটেকশন, কাস্টম ইমপ্রেশন ট্রে, কাস্টম ইমপ্রেশন ট্রে ইউজ করা, এছাড়া মাউথ গার্ড হিসেবে ইউজ করা হয়, মাউথ গার্ড। ওকে, ম্যাক্সিলোফেশিয়াল প্রসেস, এরকম বিভিন্ন রকম জিনিস বানানোর কাজে ইউজ করা হয়। যে দেখো প্রত্যেকটা ছবি দেওয়া আছে, কিছু কিছু জিনিস সবাই নেই। এটা একটা ডেঞ্চার, তোমরা এগুলো দেখছো কিনা, এটা হচ্ছে মুখের মধ্যে পড়ে থাকে সুন্দর। আচ্ছা, তারপর বি নাম্বার যেটা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স, এটা কিন্তু একটা। তারপর দেখো অ্যাক্রাইলিক কাস্টম ট্রে, কাস্টম ট্রে তো বুঝো তোমরা, যে ট্রেটা আমরা ফ্যাব্রিকেট করে যে ট্রেটা হচ্ছে ইমপ্রেশন নেই আর কি, একজন পেশেন্টের স্পেশালাইজড। আচ্ছা, যাই হোক, আম, তারপর লেটস সি, তারপর দেখো যে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, তোমরা এই দেখো এটা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, ঠিক আছে। এছাড়াও দেখো এই যে রেজিন আর্টিফিশিয়াল টুথগুলো এইভাবে করে থাকে, দেখছো কিনা। আর এইটা হচ্ছে টেম্পোরারি ব্রিজ, আর এইগুলো হচ্ছে পলিকার্বনেট ক্রাউন। যাই হোক, ন্যাচারাল পলিমার আমরা পড়বো। তাহলে আসলে আমরা একটু পলিমার গুলো দেখি। পলিমার মানে কি, পলিমার দিয়েও কিন্তু কোশ্চেন আছে। পলিমার আলাদা একটা টপিক আছে তোমাদের, আমরা একসাথে পড়াবো, ঠিক আছে। দুইটা জিনিস একসাথে কভার হবে কিন্তু, ডেন্সার বেস রেজিন এবং ডেন্সার। আচ্ছা, পলিমারের ব্যাপার টপিকগুলো একসাথে। তাহলে লার্জ অফেন কমপ্লেক্স মলিকিউল মেড ফ্রম স্মলার মলিকিউলস, তার মানে ছোট ছোট মলিকিউল মিলে, একটা ছোট ছোট মনোমার মিলে একত্রে এটা কি হয়েছে, একটা পলিমার ফর্ম করছে। এবং এখানে পলিমারের ওয়েট বলছে যে আচ্ছা, ওয়েট কেমন থাকবে। আচ্ছা, মলিকুলার ওয়েট হচ্ছে মোর দেন 5000, এমন একটা কন্ডিশন দিয়ে দিছে। ইন এক্সেস অফ 50 মিলিয়ন পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো আমাদের যে নর্মাল যে পলিমার যেটা ইউজ করে MMA, মিথাইল মেথ অ্যাক্রাইলেট, MMA। ওকে, তারপর মনোমার দেখো, যেটা বলছে মলিকিউলস হুইচ ফ্রম হুইচ দ্য পলিমার ইজ কনস্ট্রাক্টেড। তারপর দেখো মলিকুলার ওয়েটের ব্যাপারে বলেছে, লাগবে না আমাদের, ডিগ্রি অফ পলিমারাইজেশন। যাই হোক, তোমাদের জাস্ট আমি সিম্পলি বলে দিই, এগুলো আসলে তোমাদের ভাইভাতে ধরার সম্ভাবনা খুবই কম। এই টপিকটা, পলিমারাইজেশন টপিকটা একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। ভাই খুব ভালো পারলে সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারে। দেখো পলিমার, দেখো এগুলো মনে করো রেডগুলো আছে মনোমার, অনেকগুলো মনোমার একসাথে। পলিমার মানে যে ভিন্ন ভিন্ন মনোমার, ভিন্ন ভিন্ন, দেখো এখানে ভিন্ন কালার দেওয়া আছে, ভিন্ন ভিন্ন কালার একসাথে। তারপর হচ্ছে ওয়েট যত বেশি হবে, পলিমারাইজেশন হচ্ছে, যত পলিমারাইজেশন হচ্ছে ওয়েট বাড়তেছে, আলটিমেটলি স্ট্রেংথ বাড়তেছে, মেল্টিং টেম্পারেচার বাড়তেছে। এটা হচ্ছে নর্মাল কথা, এই কথাগুলোই আমাদের এখানে বলা আছে। আচ্ছা, স্ট্রাকচার কিভাবে থাকে এগুলো তোমরা দেখো, লিনিয়ার থাকতে পারে, ব্রাঞ্চ থাকতে পারে। তোমরা যে হাইড্রোকার্বন পড়ছো না, হ্যাঁ, হাইড্রোকার্বন বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, এইগুলোই আর কি। লিনিয়ার থাকতে পারে, এভাবে একটা শিকলে থাকতে পারে, ব্রাঞ্চ থাকতে পারে, ব্লক পলিমার থাকতে পারে, ব্লক আকারে। ব্লক বলতে নির্দিষ্ট টাইপের, দেখো এই যে হ্যাঁ, দেখো আলাদা আলাদা থাকবে, যেমন এইগুলো একরকম আছে, এগুলো একরকম আছে, ঠিক আছে। ব্রাঞ্চ থাকতে পারে, এই যে লিনিয়ার, তার থেকে ব্রাঞ্চ, এই যে লিনিয়ার, তার থেকে ব্রাঞ্চ। ওকে, এই যে এরকম। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে র্যান্ডম কোপলিমার থাকতে পারে, মানে ঠিক নাই, যখন যেটা পারে চলে আসছে, র্যান্ডম। আর আচ্ছা, পলিমারাইজেশন কেমিস্ট্রি, আমরা পলিমারাইজেশন কি, এইটা তোমাদের অনেক সময় তোমাদের 1 মার্কে চলে আসতে পারে ডেফিনেশনে, যে হোয়াট ইজ পলিমারাইজেশন। দ্যাট পলিমারাইজেশন রিফার্স টু দ্য সিরিজ অফ চেইন রিঅ্যাকশনস by which a molecules or polymer is formed from a group of smaller single molecules। অর্থাৎ এখানে একটা চেইন রিঅ্যাকশন হয়, যেখানে স্মলার গ্রুপের এগুলো একসাথে হয়ে সেখানে কি করে, একটা চেইন ফর্ম করে। ওকে, একটা চেইন ফর্ম করে। যাই হোক, তারপর হচ্ছে পলিমার মলিকিউলস বাই বন্ডস। আচ্ছা, যাই হোক, তারপর টাইপসের মধ্যে পলিমারাইজেশন বেসিক দুইটা টাইপ আছে। পলিমারাইজেশনের বেসিক দুইটা টাইপ আছে, একটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন, আর একটা হচ্ছে এডিশন পলিমারাইজেশন। আচ্ছা, কনডেনসেশন হচ্ছে স্টেপ গ্রোথ, আর একটা হচ্ছে তোমার ইউনিটি হয়। আচ্ছা, এটা কিভাবে হয় দেখাই তোমাকে। যে কনডেনসেশন হচ্ছে যে ডিভাইডেশন হয়, অর্থাৎ মনে করো যে কনডেনসেশন হচ্ছে যে এরকম মিক্স টাইপের আছে, মানে মিক্স টাইপের, কিছু রেড দেখো, কিছু ইয়েলো, তো আমি হচ্ছে আলাদা হয়ে কনডেন্স হয়ে রেডটা আলাদা হয়ে গেল, ব্লু এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে কি বলছে,
যে রিপিটেড ইলিমিনেশন অফ স্মল মলিকুল। আমি কি করব, কিছু কিছু বাদ দিয়ে দিলাম, বলো মনে করি যে ইয়েলোগুলো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি আরেক ধরনের পলিমার তৈরি করলাম, তাহলে এটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। ঠিক আছে, একটা বাই প্রোডাক্ট থাকে কিন্তু এটা অত বেশি নেসেসারি না নর্মালি আমাদের জন্য। এডিশন পলিমারাইজেশন ইউনিটি হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন গুলো বা সেম টাইপের গুলো যোগ হয়, যোগ হয়ে হয়ে কি হয়, এটা হচ্ছে আলটিমেটলি যদি আমি এটাকে চালাইতে থাকি একবার ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। কেমিক্যাল স্টেজ অফ পলিমারাইজেশন। ঠিক আছে, এখন দেখো পলিমারাইজেশন কিছু স্টেপস আছে, যে এরা পলিমারাইজেশনটা কিভাবে হলো। পলিমারাইজেশন হচ্ছে প্রথমে 4টা স্টেপ, এটা কিন্তু রিটেনে কোশ্চেন আসে যে পলিমারাইজেশনের স্টেপস অফ পলিমারাইজেশন স্টেপস নকালে দিয়ে লিখি, আচ্ছা একবারে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে স্টেপস, এটা হচ্ছে রিটেনে আসে। আচ্ছা, তো স্টেপস অফ পলিমারাইজেশন আমরা দেখি 4টা জিনিস দেখি। ইন্ডাকশন প্রথম হচ্ছে আমরা নামগুলো পড়বো, ইন্ডাকশন, তারপর দেখো প্রোপাগেশন, তারপর হচ্ছে টার্মিনেশন, চেইন ট্রান্সফার। 4টা জিনিস হয়, এই 4টা স্টেপস থাকে। তাহলে ইনিশিয়েশন কিভাবে হয়, যে ইনিশিয়েশন বা ইন্ডাকশন হয় হচ্ছে ডিউরিং হুইচ দ্য মলিকুলস অফ ইনিশিয়েটর বিকামস এনার্জাইজড অর অ্যাক্টিভেটেড অ্যান্ড স্টার্ট টু ট্রান্সফার এনার্জি টু দ্য মনোমার। অর্থাৎ একটা কি করে, একটা থেকে আর একটা এনার্জিটাকে ট্রান্সফার করে, এবং এই সময় হচ্ছে মলিকুলগুলো যুক্ত হয়ে থাকে, আস্তে আস্তে কি চেইনটা বাড়তে থাকে। ইন্ডাকশন, প্রথম হচ্ছে ইন্ডাকশন হয়। ইন্ডাকশন মানে হচ্ছে যে শুরু হয়, এনার্জিটা এসে এই চেইনটাকে ইলংগেশনে বা প্রোপাগেশনের দিকে নিয়ে যায়। তাহলে দেখো যে কিভাবে হইতে পারে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে মলিকুল, ধরো এখানে দেখি যে আগে জানি আমরা ইন্ডাকশনের কয়টা মেথড মানে আছে, ইন্ডাকশনে হচ্ছে কয়টা মেথড, হিট অ্যাক্টিভেশন আছে, কেমিক্যাল অ্যাক্টিভেশন আছে, সেলফ কিউর, রেজিলিয়েন্ট, লাইট কিউর, অ্যাক্টিভেটেড। মানে হচ্ছে সেটা অন্য কালে দিয়ে দিই, কনফিউজড হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই 3টা হেডিং এর মধ্যে আমরা এনার্জি অ্যাক্টিভেটেড, হিট অ্যাক্টিভেটেড বলতে আমরা যে ডেঞ্চার বেস গুলো করি, এটা তুমি খেয়াল করবা যে হিট কিউর যে রেজিন, হিট কিউর রেজিনে কি হয়, হিট কিউর রেজিনকে আমাদের গরম পানির মধ্যে চুবাই রাখতে হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে মোস্ট ডেঞ্চার বেস রেজিনস আর পলিমারাইজড বাই দিস মেথড। তাহলে ফ্রি রেডিক্যাল, এখানে কি হয়, ফ্রি রেডিক্যাল লিবারেট হয়, ফ্রি রেডিক্যালের খেলা সব ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এই ফ্রি রেডিক্যাল গুলো কি করে, কিভাবে তৈরি হয়, বেনজেল পারঅক্সাইড, এটা হচ্ছে একটা ইনিশিয়েটর। এটাকে যখন আমরা হিট দিই বা তাপে, এটা কি করে, এটা ইনিশিয়েট করে হচ্ছে পলিমারাইজেশনটা হচ্ছে মিথ অ্যাক্রাইলেট, এই যে মনোমার মিথাইল মিথ অ্যাক্রাইলেট যে মনোমার, এই মনোমারটাকে কি করে, পলিমারাইজেশনে হেল্প করে। অর্থাৎ বেনজেল পারঅক্সাইডকে যখন হিট পায়, এনার্জি পায়, বাইরে থেকে এনার্জি পায়, হ্যাঁ, তাহলে বা তখন হচ্ছে সেখানে কি হয়, এটা শুরু হয়, বিক্রিয়াটা শুরু হয়। এবার দেখো কেমিক্যাল অ্যাক্টিভেশন কি, কেমিক্যাল হচ্ছে আমাদের দুই ধরনের রিঅ্যাক্টর থাকে, অর্থাৎ ইনিশিয়েটর, দেখো এখানে থাকে বেনজেল পারঅক্সাইড, আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামাইন, যেমন হচ্ছে অ্যাক্টিভেটর, হ্যাঁ, ডাইমিথাইল পিটলিউডিন। তাহলে ডাইমিথাইল পিটলিউডিন এবং হচ্ছে অ্যাক্টিভেটর ইনিশিয়েটর একসাথে কি করে, কেমিক্যাল রিঅ্যাকশনটা শুরু করে। আলটিমেটলি সেখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে বিক্রিয়াটা সামনের দিকে নিয়ে যায়। লাইট অ্যাক্টিভেটেড, লাইট কি তোমরা জানো, লাইট হচ্ছে একটা এনার্জি, বা হচ্ছে লাইটে থাকে ফোটনের কারণে কি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এটা আমাদের কি থাকে যে ক্যাম্ফর কুইনন হচ্ছে একটা অ্যামাইন, এই ক্যাম্ফর কুইনন থেকে ফ্রি রেডিক্যাল আসে, এবং আলটিমেটলি সেখানে ভিজিবল লাইটের উপস্থিতিতে বা নর্মাল লাইট যেটা, এটার কারণে কি হয় যে এনার্জিটা আসে। যেমন হচ্ছে আমরা যেটা হচ্ছে দেখো সেলফ কিউরটা কোন টাইপের বলো তো, তোমরা একটু চিন্তা করে, সেলফ কিউর রেজিন মানে যেটাকে সেট করা, মানে তোমরা নর্মালি আমরা যেটা করে থাকি প্র্যাকটিক্যালে করে থাকি, এটা সেলফ কিউরটা কিভাবে হয়, সেলফ কিউরটা মূলত হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে বা অ্যাক্টিভেশন হয়। হিট কিউরটা কিভাবে হয়, হিট কিউর মূলত আমরা হচ্ছে যখন গরম পানিতে চুবাই রাখি তখন হচ্ছে সেখান থেকে হিট পাই। ওকে, যাই হোক, তো এইখান থেকে কি হলো যে অ্যাক্টিভেশন হয়, ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই যে ফ্রি রেডিক্যাল দেখো, আর দুইটা দুইটা কেমিক্যাল একসাথে করলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আচ্ছা, তারপর দেখো আমরা ইনিশিয়েটর প্রোপাগেশন হচ্ছে যখন একবার শুরু হয়ে যায় তখন কি করে, যে প্রতি দেখা যায় যে 5000 থেকে 8000 ক্যালোরি লাগে পার মোলে, এবং আলটিমেটলি সেটা আস্তে আস্তে সেটাকে হচ্ছে তোমার এই চেইন রিঅ্যাকশনটা, অর্থাৎ এই যে চেইন রিঅ্যাকশন একটার পর একটা মনোমার যুক্ত হয়ে পলিমারকরণ বা পলিমারাইজেশন রিঅ্যাকশনটা প্রোপাগেটেড হইতে থাকে। তবে এখানে বলছে যে পলিমারাইজেশনটা বাড়ে কখন, যখন আমরা হিট দিলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে অ্যাকম্পেন্ড মানে এটাকে বাড়ে আর কি, অ্যাক্সিলারেট। টার্মিনেশন মানে যখন শেষ হয়ে যায়, ঠিক আছে, কাপলিং হয়, দুইটা চেইন হচ্ছে একসাথে এসে এভাবে
ধরো এরকম এরকম এসে এরকম কাপলিং হয়। আর হচ্ছে চেইন ট্রান্সফার, চেইন ট্রান্সফারটা কিভাবে হয়? চেইন ট্রান্সফার হচ্ছে যে নির্দিষ্ট যে অ্যাক্টিভেটেড রেডিকেলের ইনঅ্যাক্টিভ রেডিকেল গ্রহণ করে। দরকার দুইটা চেইনের একটা অন্যটা পাশে কি করে চেইন ট্রান্সফার করে, চেইনের একটা অংশ ট্রান্সফার করে, আলটিমেটলি একটা দুইটাই ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এখন আমরা তো এত কিছু জানলাম, এগুলো হচ্ছে ইনিশিয়েটর। আর হচ্ছে ইনহিবিটর আছে কিছু, যেমন হচ্ছে ইমপিউরিটি, যদি কোনো ভেজাল থাকে। এছাড়া হচ্ছে অক্সিজেন, অক্সিজেন থাকলে এমসিকিউর জন্য মনে রাখতে পারো, বা তোমাদের জিজ্ঞেস করতে হবে না। আচ্ছা যাই হোক, তো যাই হোক আমরা মোটামুটি অনেক কিছু আছে আমাদের। তো তোমাদের একটা এইচডব্লিউ থাকলো, সেটা হচ্ছে ফ্রি রেডিকেল কিভাবে ফর্ম হয়, হাউ ফ্রি রেডিকেল ইজ ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের থাকলো। ওকে, যাই হোক এবার হচ্ছে লেটস সি। তাহলে আমরা হচ্ছে এখানে ইন্ডাকশন দেখলাম। ইন্ডাকশন এই যে মেথডগুলো সম্পর্কে বলা আছে এখানে, দেখো এখানে হচ্ছে ইনিশিয়েটর বিপিও। বিপিও মানে হচ্ছে বেনজোল প্যারঅক্সাইড। বেনজোল প্যারঅক্সাইডের মধ্যে তোমরা তো বুঝতে পারতেছো, এগুলো অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছে, বেনজিনের চক্র বা সাইকেল। তাহলে এখানে একটা কার্বন, এখানে দুটো অক্সিজেন। এইখানে কি করে, এনার্জির কারণে ইনিশিয়েটর এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এটা আলাদা হয়ে এখানে যে অক্সিজেনের যে ইলেকট্রন এবং এটার যে অক্সিজেন। তোমরা কিন্তু নর্মাল যে অর্গানিক কেমিস্ট্রিতে ফ্রি রেডিকেলের রিয়াকশনগুলো দেখছো, তো এগুলো আশা করি তোমাদের অত বেশি কঠিন হবে না, আমার বোঝানোর দরকার নেই আশা করি। তাহলে অক্সিজেন 8টা ইলেকট্রন, এই যে একটা এখানে মুক্ত ইলেকট্রন আছে বা ফ্রি রেডিকেল আছে। আচ্ছা, তারপর আছে এমএমএ। এমএমএ কি করে, এটা আবার কি করে, এইটার প্রভাবে এমএমএ এর মধ্যে বন্ড ভেঙে যায় এবং তখন এটা আবার এটার সাথে যুক্ত হয়। বুঝতে পারছো কিনা? এমএমএ, এটা হচ্ছে এমএমএ বা মিথাইল মিথ অ্যাক্রাইলেটের সিম্বল বা হচ্ছে কেমিক্যাল, মানে যেটা হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত আর কি, যেটা কে বলে কেমিক্যাল সাইন বা রাসায়নিক সংকেত। তো এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রি রেডিকেল। এই যে ফ্রি রেডিকেল বাবাজি যখন আসে তখন হচ্ছে এই এমএমএ হচ্ছে প্রলুব্ধ হয়ে যায়, লোভে পড়ে যায়, লোভে পড়ে তার ঘর সংসার ছাইরা দিয়ে সে হচ্ছে এই পাশে চলে আসে এই অংশটা। তাহলে আলটিমেটলি কি হলো, এইটা এভাবে একটা ফর্ম হলো। ওকে, এখন এই যে অংশটা, এই অংশটা আবার ইটসেলফ কি হয়ে গেল, এই যে পুরো অংশটা দেখো, এই যে পুরো অংশটা ইনিশিয়েটর। তো দেখো এই যে এইগুলো যখন, আচ্ছা এটা তো দেখাইলো। এখন এই যে পুরো দোস্তর এই জিনিসটা কি হয়ে গেল, এই জিনিসটা আবার এটা তো একটা বন্ড ভাঙছে, বুঝতে পারছো? এটা তো একটা বন্ড, দুইটা বন্ড ছিল না, একটা বন্ড ভাঙছে। তাহলে এই জিনিসটা এইটা আবার এই পাশে ট্রান্সফার হয়ে যায়, মানে হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনটা তখন একটা বড় একটা ফ্রি রেডিকেল হয়ে যায়। মানে এখানে প্রথম ছিল একটা ছোট, কিন্তু এখন হয়ে গেছে বড়, বড় একটা ফ্রি রেডিকেল। এখন ও যেখানেই যাবে সেখানেই তার সাথে রিয়াকশন করবে। দেখো এই যে বড় একটা ফ্রি রেডিকেল কমপ্লেক্স ফর্ম করলো, এই কমপ্লেক্সটা আবার যখন নিউ মনোমারের সাথে আসবে এইটাকে আবার ইন্ডাক্ট করবে, ইন্ডাক্ট করে এটার সাথে আবার যুক্ত করবে, তখন এই জিনিসটা আবার একটা বড় একটা ফ্রি রেডিকেল কমপ্লেক্সে কনভার্ট হয়ে যাবে। দেখো আবার একটা ফ্রি রেডিকেল, কিভাবে বুঝবো ফ্রি রেডিকেল? এই একটা ইলেকট্রন আছে। তোমাদের এই সংকেত টঙ্কেত কোনো কিছু জানা লাগবে না, কোনো কিছু লাগবে না তোমাদের, জাস্ট হচ্ছে যে কঠিন মনে হতে পারে, জাস্ট হচ্ছে তুমি বুঝো, সিম্পলি বুঝো জিনিসগুলো। এবং এই যে জাস্ট 4টা স্টেপ, এর মধ্যে একটু ব্যাখ্যা পড়বা চেইন গ্রোথটা কিভাবে হচ্ছে এই জিনিসটা। যদি এক্সাম্পল লিখতে পারো তাহলে খুবই ভালো, অথবা তুমি এভাবে লিখতে পারো এমএমএ আর এই পাশে হচ্ছে ফ্রি রেডিকেল, এভাবে বুঝাবো আর কি। হ্যাঁ, তাহলে দেখবো যে নাম্বার ইনশাআল্লাহ ভালো আসবে। যে চেইন ট্রান্সফার, এবার আলটিমেটলি কিভাবে চেইন ট্রান্সফার হচ্ছে এটাও দেখানো আছে এখানে। হ্যাঁ, চেইন ট্রান্সফার হয়ে এইখানে যে অ্যাক্টিভ ছিল, এই অ্যাক্টিভটা ওরে দিয়ে দিছে, অ্যাক্টিভটা ওরে দিয়ে দিছে, অর্থাৎ এটা প্রথম ইনঅ্যাক্টিভ ছিল, এটাকে অ্যাক্টিভ করে ফেলছে আর ও থেমে গেছে। আচ্ছা, এটা চেইন ট্রান্সফারের মেকানিজমটা তোমরা আশা করি বুঝছো। এটা টার্মিনেশন কিভাবে হলো, যে এটা দেখো এই দুইটা একসাথে আসছে এবং এইটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রথমে যখন আসছিল তখন এটা অ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, আর এটা তখন আবার পরবর্তীতে যেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আর এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, যাই হোক তাহলে তোমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারছো যে এটা আসলে ক্লাসটা একটু লেন্থি হয়ে যাচ্ছে। আমাদের কথা ছিল খুব শর্টে শেষ করব। অ্যাক্রিলিক অ্যাসিড, মিথ অ্যাক্রিলিক অ্যাসিড। আচ্ছা, তাহলে তোমাদের দেখো কি 3টা টাইপের মোটামুটি হয় রেজিন: হিট অ্যাক্টিভেটেড, কেমিক্যাল অ্যাক্টিভেটেড, লাইট অ্যাক্টিভেটেড। হিট কিউর, সেলফ কিউর, আর হচ্ছে লাইট কিউর, এরকম নামেও ডাকা হয়। তো আমরা কিভাবে পাউডার ফর্মে পাই, তারপর হচ্ছে পেস্ট ফর্মেও পাইতে পারি। দেখেন পাউডার ফর্মে তোমরা কম্পোজিশনগুলো পড়বা, এটা আসলে বোঝানোর কিছুই নেই। মিথাইল মেথাক্লাইলেট, ডাইবিউটাইল পিথালেট, তারপর হচ্ছে গ্লাইকল ডাইঅ্যাক্রেট, এরকম কিছু কিছু জিনিস, প্লাস্টিসাইজার, লিঙ্কিং, এগুলো তোমরা একটু পড়ে নিবে। বেনজেন পারঅক্সাইড অন্ততপক্ষে ইনিশিয়েটর এবং হচ্ছে ইনিশিয়েটর এবং অ্যাক্টিভেটরের নাম তোমরা মুখস্থ করবে, যে দেখছো কিন্তু কোশ্চেনে। ঠিক আছে, ইনিশিয়েটর কে, অ্যাক্টিভেটর কে, ইনিশিয়েটর ইনহিবিটর পারলে মনে রাখবে, ইনিশিয়েটর অ্যাক্টিভেটর, এদের নাম তোমাদের মুখস্থ থাকতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। দেখো পলিমারের রিঅ্যাকশন, পলিমার মনোমার একসাথে। আচ্ছা, এখানে আবার একটা কথা আছে যে
অনেক কথা তো অনেক আছে আসলে, যে এখানে হাইড্রোকুইনন থাকে, ঠিক আছে, যে হাইড্রোকুইননটা আবার কি করে, ইনহিবিট করে। এখন কথা হচ্ছে আমরা চাচ্ছি রিঅ্যাকশনটা যাতে হোক, ইনহিবিট কেন করবে, ইনহিবিট করবে এই কারণে যাতে করে প্রিমেচিওর পলিমারাইজেশন না হয়, অর্থাৎ আগে থেকেই মানে পাকনামি না করে আর কি, আগে থেকেই পলিমারাইজেশন শুরু না হয় এই জন্য। আচ্ছা তোমরা এটা দেখতে পারতেছো এরকম আমাদের রেজিনটাকে এভাবে সেট করে বসানো, অনেক প্রসেস আছে, ঠিক আছে। এই যে দেখো এখানে রেজিনটাকে সেট করে বসানো হচ্ছে এবং পরবর্তীতে ফ্লাস্কিং করতেছে, ডেন্টাল ফ্লাস্কিং করতেছে, ঠিক আছে। ফ্লাস্কিং করে এটাকে পরে আবার হিট কিউরের মধ্যে দিচ্ছে, দেখো হিট কিউরের মধ্যে চুবাচ্ছে। হচ্ছে এই লিকুইড এবং পাউডারের যে কম্পোজিশনগুলো আছে এই কম্পোজিশনগুলো পড়ে নেবেন। পাউডারের মধ্যে আমরা দেখি বেনজিল পারঅক্সাইড, যেটা ইনিশিয়েটর হিসেবে কাজ করে, ওকে। আর মূলত আমরা হচ্ছে পলিমিথাইল মিথ অ্যাক্রাইলেটকে মেজর কম্পাউন্ড হিসেবে পাই। তো পলিমিথাইল মিথ অ্যাক্রাইলেট, এখন আপনাদের একটা কোশ্চেন, এটা আসলে ধরার মতো না, মানে একটু হায়ার লেভেলে হায়ার থট আর কি। সেটা হচ্ছে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের নর্মালি কথা ছিল কি মনোমার আমরা দিব, মনোমার থেকে পলিমার হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে পলিমার আছে, মানে পলিমিথাইল মিথ অ্যাক্রাইলেট, তার মানে এটা একটা পলিমার, এটা পাউডারের মেজর কম্পোনেন্ট। এখন আপনাদের কি এটা চিন্তা আসে না কখনো, বা আপনারা কি ভাবছেন যে এইখানে পলিমিথাইল মিথ অ্যাক্রাইলেট মেজর পাউডারের মধ্যে আমরা কেন পলিমার অলরেডি পাচ্ছি? এর মূল মেজর কারণটা হচ্ছে কি, মেজর কারণটা হচ্ছে টু রিডিউস শ্রিঙ্কেজ, ঠিক আছে। পলিমারাইজেশন শ্রিঙ্কেজ বলে একটা টার্ম আছে, আপনারা পড়ছেন কিনা আমি জানি না। পলিমারাইজেশন শ্রিঙ্কেজ, এই পলিমারাইজেশন শ্রিঙ্কেজটা প্রিভেন্ট করার জন্য অলরেডি আগে থেকে কি দেওয়া থাকে, আগে থেকে পলিমার দেওয়া থাকে, ঠিক আছে, পলিমার দেওয়া থাকে। তো কি করে, এই যে মনোমার থেকে তো পলিমারে কনভার্ট হচ্ছেই, একদিকে পলিমার থেকে মনোমারে কনভার্ট হচ্ছে, আর অলরেডি পলিমার দেওয়া আছে, তাহলে পলিমারাইজেশন শ্রিঙ্কেজ প্রিভেন্ট করার জন্য কি করা হয়, এখানে অলরেডি পলিমারগুলো দেওয়া থাকে পাউডারের মধ্যে। পলিমারাইজেশন রিঅ্যাকশন, সেখানে আমরা যদি একটু খেয়াল করি পাউডার এবং লিকুইড, অর্থাৎ পাউডারের মধ্যে মেইনলি পাউডারটা ইটসেলফ হচ্ছে পলিমার আর লিকুইডটা হচ্ছে মনোমার। যখন রিঅ্যাকশন হয়ে এক্সটার্নাল হিট, অর্থাৎ আমরা হচ্ছে কোনো একটা যদি আমরা হিট কিউর হয় তাহলে হিট পাচ্ছে, অথবা যদি কেমিক্যাল কিউর হয় সেই ক্ষেত্রে, কেমিক্যাল কিউরের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ফ্রি রেডিক্যাল, তাই না। ফ্রি রেডিক্যাল হচ্ছে এনার্জি, সহজ কথা আমাদেরকে এক্সটার্নাল এনার্জি দরকার, ফ্রি রেডিক্যাল। এর কারণে আলটিমেটলি সেখানে এই মনোমারগুলো পলিমারে কনভার্ট হচ্ছে, আলটিমেটলি আমরা এটা পেলাম, ওকে। এবার আপনার আসি যে এখানে অনেকগুলো প্রসেস আছে, দেখেন এখানে একটু বাদ পড়ছে, কাটা পড়ছে, ঠিক আছে। তাহলে টেকনিক্যাল কনসিডারেশন, তো আমরা একটা কমপ্লিট অথবা পার্শিয়াল যদি একটা ডেন্সার তৈরি করতে চাই তাহলে কি কি টেকনিক অবলম্বন করতে হবে? একটা হচ্ছে কম্প্রেশন মোল্ডিং টেকনিক, ঠিক আছে, যেটা মূলত কোথায় করা হয়, হিট কিউর, আপনারা জাস্ট নামগুলো মনে রাখবেন, হিট অ্যাক্টিভেটেড বা হিট কিউর অ্যাক্রাইলিক রেজিনে করা হয় হচ্ছে কম্প্রেশন মোল্ডিং টেকনিক। দেন আমরা করি হচ্ছে যেটা ইনজেকশন মোল্ডিং টেকনিক, যেটাও অলসো হিট কিউরে করা হয়। ফ্লুইড রেজিন টেকনিক করা হয় কেমিক্যালে। এছাড়া হচ্ছে ভিজিবল লাইট কিউর টেকনিক, তাহলে ভিজিবল লাইট কিউর জন্য হচ্ছে ভিএলসি রেজিনে। তাহলে আপনারা জাস্ট নামগুলো পড়বেন। এখন যদি বলি যে কম্প্রেশন মোল্ডিং টেকনিকটা আসলে কি, বা এটা আসলে কি কি স্টেপস আছে, তাহলে এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড টেকনিক। হ্যাঁ, অ্যাক্রিলিক রেজিনের ডেঞ্চার বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা আমরা মূলত হিট কিউরটা ইউজ করি, যে মাত্র বলে আসছি। তাহলে আপনাদের এমসিকিউ আসতে পারে বা আপনাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে তুমি যে বললা যে এতগুলো টেকনিকের নাম, এর মধ্যে কোনটা কি করে, কোন প্রসেসে কোনটা করে। যেমন হিট কিউরে করে হচ্ছে কম্প্রেশন মোল্ডিং টেকনিক, হিট কিউরে করে কম্প্রেশন মোল্ডিং এবং ইনজেকশন মোল্ডিং টেকনিক, এই দুইটা ওয়ে। তাহলে স্টেপগুলো কি কি? প্রথমে হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন তৈরি করতে হবে, একটা ওয়্যাক্স প্যাটার্ন তৈরি করলাম। তারপর হচ্ছে স্প্লিট একটা মোল্ড তৈরি করলাম। পরবর্তীতে আমরা সেপারেটিং মিডিয়া দিলাম এবং পাউডার এবং লিকুইডকে মিক্স করলাম। পাউডার লিকুইড বলতে পাউডারে থাকে পলিমার, আমরা জানি অলরেডি শিখে গেছি। লিকুইডে থাকে মনোমার। প্যাকিং করলাম, কিউরিং করলাম, কুলিং করলাম এবং আলটিমেটলি এখানে ডাইভেস্টিং করলাম, ফিনিশিং পলিশিং করলাম, ডাইভেস্টিং, ইনভেস্টিং, পলিশিং। তাহলে আলটিমেটলি এরকম একটা ফর্ম আমরা পাচ্ছি, তাই না? তাহলে এইখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের প্রত্যেকটা জিনিস এগুলো লাগবে না, এগুলো পরীক্ষা আসে না, সত্যি বলতে আসে না। জাস্ট যদি বেশি আসে জাস্ট হচ্ছে আপনার এমসিকিউর জন্য এগুলো দেখতে পারো তোমরা। তো আমি আর এগুলোতে যাব না, কিভাবে কি করে এখানে হচ্ছে, এখানেও কিছু টেকনিকগুলো বলা আছে যে আমরা এটাকে কি করি।
আর এই বইতে হচ্ছে সেপারেটিং মিডিয়া সম্পর্কে আমরা কিন্তু অলরেডি অনেক কিছু জানছি, কিন্তু এই বইতে অল্প একটু এতটুকু টপিকই দেওয়া আছে সেপারেটিং মিডিয়া। তো এইখানে আমরা মূলত কি দেই, সেপারেটিং মিডিয়াকে একটা সার্ফেস থেকে আরেকটা সার্ফেসে কেন দেই, এগুলো তো আমি জানি তোমরা অলরেডি শিখে ফেলছো সেপারেটিং মিডিয়াতে, এই জন্য আর বলতেছি না। একটা থেকে আরেকটা কিভাবে প্রিভেন্ট করে, যেমন বলে যাই তারপরও, যে পাউডার, হ্যাঁ, ওয়াটার ফ্রম মোল্ড এন্টারিং ইনটু দ্য অ্যাক্রিলিক রেজিন, তাহলে রেজিনে যাবে ওয়াটার, রেজিন। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবো, আমি এভাবে মনে রাখতাম, রেজিন কিন্তু অনেক সময় মানুষের নাম হয় রেজিন, তো মানুষ কি খায়, মানুষ কিন্তু পানি খায়, তাহলে হচ্ছে রেজিনে কি যাবে, রেজিনে যাবে ওয়াটার, বা অ্যাক্রিলিক রেজিনে যাবে কি ওয়াটার, অ্যাক্রিলিক রেজিনে যাবে কি ওয়াটার। ওকে, অ্যাক্রিলিক রেজিনে যাবে ওয়াটার। আর এই দিক থেকে হচ্ছে লেটস সি, তাহলে দেখো যে অ্যাক্রিলিক রেজিনে হচ্ছে ওয়াটার, আর উল্টা দিকে কি করে, উল্টা দিকে হচ্ছে প্লাস্টার। প্লাস্টার থেকে কি করে, প্লাস্টার হচ্ছে মনোমারকে অ্যাবজর্ব করে প্লাস্টার, তো প্রিভেন্ট মনোমার পেনিট্রেটিং ইনটু দ্য মোল্ড ম্যাটেরিয়াল। ওকে, আচ্ছা কি কি ধরনের আছে আমরা জানি অলরেডি, আমরা এগুলো বিস্তারিত পড়বো না। টিন ফয়েল, সোডিয়াম অ্যালজিনেট তোমরা কিভাবে করবো, অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করি, হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি আমাদের বলা আছে। যাই হোক, আমরা ওইটা যাবো না। এবার দেখি যে মনোমার এবং পলিমারকে কত ইস্টু কত মিক্স করবো, সেটা হচ্ছে 3:1 বাই ভলিউম, অথবা 2:1 বাই ওয়েট। যদি আমরা ভলিউমে দেখি, আমরা মোস্ট অফ দ্য টাইম ভলিউমে করে থাকি, ভলিউমে নিলে আমরা পলিমারের পরিমাণটা বেশি নিব, অর্থাৎ 3 ভাগে নিব হচ্ছে 3 ভাগ, মানে 75%, আচ্ছা 2%, তাই না, 1%, তাহলে 75% নিব পাউডার, 1%, সরি 25% নিব কি মনোমার, তাহলে 2:1 বাই ওয়েট। এবং যখন আমরা এটাকে মিক্স করব, এটা তোমরা যদি প্র্যাকটিক্যাল করে থাকো তাহলে দেখবা একটা ক্লিন ড্রাই মিক্সিং জারে নিতে হবে, হ্যাঁ, এবং সেটাকে একটা ক্লোজড কন্টেনারে রাখতে হবে। এখন বলতে পারো ক্লোজড কন্টেনারে কেন রাখবো, মানে বুঝতে পারছো কিনা, যে একটা মূলত একটা কাপে নেওয়া হয়, সিরামিকের নেওয়া হয় বেশিরভাগ। তো আমরা হচ্ছে পাউডার লিকুইড মিক্স রাখলাম এখানে, ঠিক আছে, তো পাউডার লিকুইড রাখলাম, এখন এখানটাকে ঢেকে দিতে হবে। কেন ঢেকে দিতে হবে, টু প্রিভেন্ট ভ্যাপোরাইজেশন অফ মনোমার। মনোমারটা হচ্ছে কি উদ্বায়ী, মনোমারটা হচ্ছে উদ্বায়ী। এখন বলছে যদি বেশি মনোমার হয় সেক্ষেত্রে আমাদের গেটার কিউরিং, মানে আমাদের পলিমারাইজেশন শ্রিঙ্কেজ, একটু আগে বলছি পলিমারাইজেশন শ্রিঙ্কেজটা কি হবে, বেশি হবে, অর্থাৎ সেট হওয়ার পর, আমি যে ইনিশিয়ালি ভলিউম নিছি, সেট হওয়ার পর তার থেকে ভলিউমটা কমে যাবে, বুঝতে পারছো। এবং হচ্ছে টাইম বেশি লাগবে প্যাকিং এর জন্য, এবং পোরোসিটিটা বেশি আসবে প্যাকিং এর জন্য, প্যাকিং কনসিস্টেন্সির জন্য বেশি টাইম লাগবে। যদি টু লিটল মনোমার হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েট করা, মানে পুরো পলিমারটা ওয়েট না হয়ে একটা বিটস ফর্ম করবে, ঠিক আছে, গ্র্যানুলার হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে, এবং হচ্ছে ডো গুলো হচ্ছে ডিফিকাল্ট হবে টু ম্যানেজ ইট, ডোগুলো ডিফিকাল্ট হবে। এবার দেখো খুবই ইম্পর্টেন্ট যে এখানে আমাদের কয়টা স্টেজ আছে এবং প্রত্যেকটা স্টেজে কি কি চেঞ্জ আছে, সেটা হচ্ছে রিটেন ভাইবার সব দুইটার জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের কি কি স্টেজ আছে। এখানে আমাদের প্রত্যেকটা স্টেজ নাম সহ, যেমন আমরা বলে থাকি হচ্ছে স্টেজ ওয়ান মানে হচ্ছে ওয়েট স্যান্ড স্টেজ। ওয়েট স্যান্ড মানে কি, যে তুমি বালুতে যদি পানি দ্বারা ভিজাও, মানে ভিজালে যেরকম হয়, বা সমুদ্রের পাড়ে গেলে দেখবা যে ভিজা বালু যে যেরকম দেখা যায় ওরকম ওয়েট স্যান্ড স্টেজ হচ্ছে যেখানে কি হয়, পলিমারের যে গ্র্যানিউলগুলো সেটেল ইনটু মনোমার ফর্মিং ফ্লুইড ইনকোহারেন্ট মাস, এদের সাথে কারোর সাথে কোনো সংযোগ নাই, ইনকোহারেন্ট মাস থাকবে। এবং হচ্ছে পরেরটা স্টিকি, এইখানে আবার কি হবে, স্টিকি হয়ে যাবে, যেটাকে আমরা দেখতে কি বলে, মনোমার অ্যাটাকস দ্য পলিমার। মনোমারগুলো কি করে পলিমারকে অ্যাটাক করে পলিমারের ভেতরের দিকে চলে যাবে, আলটিমেটলি মাছটা স্টিকি এবং স্ট্রিঞ্জি, মানে কোব ওয়েভ লাইক, মানে বুঝছো যে মাকড়সার জাল যেরকম দেখতে, হাতে নিয়ে যদি তুমি হাত আঙ্গুলগুলোকে আলাদা করো, তাহলে মনে হবে কি কোব ওয়েভ লাইক, যেটা কি হোয়েন টাচ অর পুলড অ্যাপার্ট, যেটাকে আমরা দূরে সরাইতে হয়, হোয়েন টাচ অর পুলড অ্যাপার্ট। এবার দেখো যে স্টেজ থ্রি হচ্ছে ডো অর জেল স্টেজ, ডো আর জেল স্টেজ বলতে কি, যে মনোমার ডিফিউজ ইনটু দ্য পলিমার, মনোমার গুলো কোথায় যাচ্ছে, পলিমারের মধ্যে যাচ্ছে, ডিফিউজ হয়ে যাচ্ছে, এবং স্মুথ এবং ডো বুঝছো, যে এটা হচ্ছে তোমার রুটি বানানোর যে একটা দলা তৈরি করে ওই রকম হচ্ছে ডো তৈরি করবে, ঠিক আছে, রুটি বানানোর জন্য বা পরোটা বানানোর জন্য যে খামির বলে যেটাকে, ডো স্মুথ থাকবে। এবং এই অবস্থাটা কি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কার্যকরী
একটা স্টেজ, সেটা হচ্ছে এই অবস্থাটা মাছটা থাকবে প্লাস্টিক হোমোজেনাস অ্যান্ড ক্যান বি প্যাকড, এবং এটাকে প্যাক করতে পারবা তুমি হচ্ছে যে কোনো একটা শেপে নিতে পারবা। হ্যাঁ, প্যাকড ইনটু অ্যাট দিস স্টেজ, তাহলে এই স্টেজে তুমি কি করবা, মোল্ডের মধ্যে প্যাক করে নেবে। এবার হচ্ছে পরবর্তী স্টেজ রাবারি, অর্থাৎ এইটা আলটিমেটলি কি মনোমারটা ডিসঅ্যাপিয়ার হয়ে সেটা পুরোপুরি পলিমারে চলে যাবে, অথবা ইভাপোরেশন হবে বা ভেপোরাইজেশন হবে হয়ে যাবে, এবং আলটিমেটলি রাবার লাইক নন প্লাস্টিক ক্যান নট বি মোল্ডেড, এটা একদম রাবারের মতো হয়ে যাবে। পরবর্তীতে আমরা স্টিফ, যেটা হচ্ছে আনওয়ার্কেবল অ্যান্ড ডিসকার্ডেড, এইটাকে তুমি কখনো কাজ করতে পারবে না। তো তোমাদের ভাইভাতে যে কোশ্চেনটা করে মূলত যে এইখানে যে কি কি স্টেজ আছে জিজ্ঞেস করার পর বলবে যে কোন স্টেজে আমাদের ওয়ার্কিং স্টেজ, তাহলে বলবো ডো অর জেল স্টেজ। ডো অর জেল স্টেজটা হচ্ছে কি ওয়ার্কিং স্টেজ, আমাদের আমাদের অ্যাক্রাইলিক রেজিনের ক্ষেত্রে ওয়ার্কিং স্টেজ। এখন ওয়ার্কিং টাইম কত, ওয়ার্কিং টাইম দেখো যে এখানে বলা আছে যে টাইপ 2 অ্যান্ড হচ্ছে বিগিনিং অফ টাইপ 4, এইটা মূলত ওয়ার্কিং টাইম, এবং এই টাইমটা মোটামুটি ধরা হয় যে 5 মিনিট, অ্যাটলিস্ট 5 মিনিট। ঠিক আছে, ওয়ার্কিং টাইমটা অনেক সময় টেম্পারেচারে এফেক্টেড হয়, ওয়ার্ম টেম্পারেচারের ক্ষেত্রে ওয়ার্কিং টাইমটা কমে যায়। ওয়ার্ম টেম্পারেচারে কি হবে, কেন ওয়ার্ম টেম্পারেচার কমে যায়, তোমরা দেখছো যে ওয়ার্ম হলে কি হবে, ওয়ার্ম মানে কি এখানে টেম্পারেচার বেশি, টেম্পারেচার বেশি মানে হচ্ছে হিট বেশি, হিট মানেই কি এনার্জি, এনার্জি মানেই হচ্ছে সেখানে রিয়াকশনটা কি হবে, রিয়াকশন রেট বেড়ে যাবে, রিয়াকশন রেট কি হবে বেড়ে যাবে। আচ্ছা, তারপর প্যাকিং লাগবে না আমাদের, প্যাকিং কখন করব কি করব। আচ্ছা, তো আমি একটু যদি সংক্ষেপে তোমাদেরকে বলি এটা কিভাবে করছে, দাঁড়াও দেখি সামনে আছে কিনা, অথবা আমি তোমাদেরকে বলে দিব কিউরিং সাইকেল। আচ্ছা, একটু বলে দিই কিভাবে এই যে এই কথাগুলো যে আমরা বলতেছি এটা কিভাবে করলাম। প্রথমে হচ্ছে তোমাকে একটা ওয়াক্স, তোমাকে হচ্ছে এভাবে করে দেখো ওয়াক্স প্যাটার্ন বানাতে হবে, ওয়াক্স প্যাটার্নের উপর টুথ বসাতে হবে, অ্যাক্রিলিক টুথগুলোকে, সেইগুলোকে তোমার সেট করে, হ্যাঁ সেট করে তোমার হচ্ছে ফ্ল্যাস্কে বসাতে হবে। মানে ফ্ল্যাস্কে বসানোর নিয়ম হচ্ছে প্লাস্টার আছে না আমাদের ডেন্টাল প্লাস্টার টাইপ 1, যে সরি টাইপ 2, যেটা সাদা রঙের যে প্লাস্টার, হোয়াইট প্লাস্টার, ওটা দিয়ে বসাতে হবে। বসাইয়া ওইখানে হচ্ছে বসাবো, এবং পরবর্তীতে এটা আলাদা করে ফেলবো, দাঁতগুলোকে এটার সাথে অ্যাটাচ করে ফেলবো, আর এটা কিন্তু ওয়াক্সের পার্ট। ঠিক আছে, পরবর্তীতে আমরা ওয়াক্সটাকে আলাদা করে ফেলি, এবং হচ্ছে এখানে আমরা হচ্ছে ফাঁকা জায়গা তৈরি হলে ওয়াক্সের জায়গাটায় মূলত কি আসবে, আমাদের বেজ আসবে, ডেঞ্চার আসবে, যে এটা হচ্ছে মূলত ডেঞ্চার দাঁতগুলো যেখানে লাগানো থাকে। তা আমরা হচ্ছে পরবর্তীতে আমরা দেখো কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করতেছে, কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করলাম, এবং আলটিমেটলি আমরা এখানে এই যে প্যাকিং করে এই যে স্টেজ, জেল স্টেজ বা ডো স্টেজ প্যাকিং করে বসলাম। আলটিমেটলি হাইড্রোলিক প্রেসে যখন পা প্রেস করা হয় এরকম সেট হয়ে যায়। ঠিক আছে, এরকম সেট হয়ে যায়, তাহলে আপার জ লোয়ার জ দুইটার জন্যই আমরা মানে ফুল একদম ফুল ডবল টেনচার আর্চের হ্যাঁ বানাচ্ছি। তো আলটিমেটলি এটা পাই, এগুলো আসলে অনেক ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো। আমি যেহেতু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়াচ্ছি আমি এর জন্য আর ওইদিকে যাচ্ছি না, ঠিক আছে, বেসিকগুলো বুঝেই যাচ্ছি। তো এইটাকে পরবর্তীতে ওই যে এরকম সেট করলা না, এরকম সেট করলা, এরকম এক্সট্রা গুলো বের করে ফেললা, সেট করলা হাইড্রোলিক প্রেস এটা, ওকে। তারপর হচ্ছে কিউর করবা, কিউর করার জন্য ক্লোজার মানে ফাইনাল ক্লোজার ফ্লাস্ক, এইগুলোকে বলে ডেন্টাল ফ্লাস্ক। ঠিক আছে, এটাকে এই এরকম করাকে বলে ফ্লাস্কিং, আর এটা থেকে বের করাকে বলে ডি ফ্লাস্কিং। আচ্ছা, তারপর দেখো যে রুম টেম্পারেচারে বলছে যে আমাদেরকে আটকে 30 থেকে 60 মিনিট রাখতে হবে, এটাকে বলে বেঞ্চ কিউরিং। একবার আমাদের কোশ্চেন আসছিল যে বেঞ্চ কিউরিং কি, এর পারপাস কি। বেঞ্চ কিউর মানে কি, বেঞ্চের উপর তুমি রেখে দিছো, মানে তুমি কি করবা যে কিউরিং এর জন্য পলিমারাইজেশনের জন্য প্রথমে তুমি টাইম দিবা 30 থেকে মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তুমি হচ্ছে বেঞ্চের উপর রেখে দেবো, বুঝছো। বেঞ্চ বলতে যে কোনো টেবিল চেয়ার যে কোনো জায়গায়, সহজ কথা রুমের মধ্যে রেখে দেবো, খাটেও রাখতে পারো। তারপরও নাম হচ্ছে বেঞ্চ কিউরিং, ঠিক আছে, বেঞ্চ কিউরিং। তারপর হচ্ছে দেখো যে এই বেঞ্চ কিউরিং এর ইটা আসলে কি, যে দেখো তুমি যে প্রেস দিছো, এত প্রেস করছো, এই প্রেসটা যাতে সমানভাবে চারদিকে ছড়াই যেতে পারে, ইকুয়ালাইজেশন অফ প্রেসার থ্রু দ্য মোল্ড, ওকে। অ্যান্ড হচ্ছে অ্যালাউস টাইম ফর মোর ইউনিফর্ম ডিসপারশন অফ দ্য মনোমার থ্রু দ্য ম্যাস অফ দ্য ডো, যাতে করে মনোমারটা সব জায়গায় সুন্দর করে ছড়াই যেতে পারে, এবং প্রোভাইড লং এক্সপোজার অফ resin to the monomer in the dough producing better bond to tooth with base material। বুঝতে পারছো, আমরা যে টুথগুলোকে বসাচ্ছি, দেখো এই যে টুথগুলোকে বসাচ্ছি, এগুলো একটু ভাই, এই যে টুথগুলোকে আমরা বসাচ্ছি, এই যে টুথগুলোকে বসাচ্ছি, দেখো এই টুথ, এবং এইখানে হচ্ছে এই যে সেই রেজিন, এই রেজিন, আর নিচে তো তোমার বুঝতে পারতেছে যে বেসটা, ওকে, মানে হচ্ছে তোমার যে ইমপ্রেশনটা। তো এই মনোমারটাকে আমরা টাইম দিচ্ছি কেন, প্রথম কথা হচ্ছে এখানে প্রেশারাইজ করছি, প্রেশারটা যাতে ইকুয়ালাইজ হয়ে যায় সব দিকে,
দ্বিতীয়ত হচ্ছে মনোমারটা যেন সব জায়গায় ছড়াই দেয়। তৃতীয় কথা হচ্ছে যে মনোমারটা যাতে টুথের সাথে এক্সপোজারে থাকে। হ্যাঁ, এক্সপোজারে থাকলে টুথটা হচ্ছে কিন্তু অ্যাক্রাইলিকের, টুথটা হচ্ছে অ্যাক্রাইলিকের, তবে এটা হচ্ছে হার্ড এবং ফিক্সড সলিড টুথ। এই টুথটা অ্যাক্রাইলিকের, এই বেজের সাথে অর্থাৎ ডেঞ্চার বেস রেজিনের সাথে যাতে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে, যেহেতু আমরা জানি এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং হয়। আর যদি আমরা সিরামিক টুথ বা হচ্ছে ডেন্টাল মানে যেটাকে পিএফএম টাইপের, এগুলোতে হচ্ছে মেকানিক্যাল বন্ডিং। ওকে, তাহলে এই কেমিক্যাল বন্ডিং যাতে খুব ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা কি করতেছি, বেঞ্চ কিউরিং করতেছি। তাহলে বেঞ্চ কিউরিং বুঝে গেছে, বেঞ্চ কিউরিং কেন, এটা কিন্তু রিটেনে অনেক সময় আসে। বেঞ্চ কিউরিং কি, পারপাস কি? বেঞ্চ কিউরিং এর তিনটা পারপাস আছে, খুব সুন্দর করে ভাইভাতে যদি জিজ্ঞেস করে, এটা মূলত যারা ভালো পারবে তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে, আর রিটেনেও আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো কিউরিং সাইকেল। কিউরিং সাইকেল বলতে আমাদের এখানে দুইটা সাইকেল মেনটেন করি আমরা। সাইকেল মানে আমরা কতক্ষণ রাখতেছি বা কিরকম সময় নিয়ে রাখতেছি। ওকে, তো আমরা একটু কিউরিং সাইকেলের ক্ষেত্রে আমরা কি করি, কিউরিং সাইকেলটা হচ্ছে যে কিউরিং অর পলিমারাইজেশন সাইকেলটা হচ্ছে ইজ দ্য টেকনিক্যাল নেম ফর দ্য হিটিং প্রসেস। মানে আমরা মূলত কি করি, গরম পানির এরকম একটা ডেক্সির মধ্যে চুবাই রাখি, বুঝতে পারছো, টেম্পারেচার সেট করে, এটাকে বলে কিউরিং সাইকেল। কিউরিং আর কি, তাও কিউরিং করা হিট ফ্লাস্ককে আমরা হচ্ছে 70 ডিগ্রি থেকে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 9 আওয়ার্স মানে 9 ঘন্টা, একটা লং সাইকেল, একটা লং কিউরিং বলা হয় এটাকে, লং সাইকেল। আর শর্ট কিউরিং মানে হচ্ছে 65 ডিগ্রিতে 90 মিনিট বয়েল করব, পরবর্তীতে বয়েল করব 1 ঘন্টা পলিমারের জন্য, যাতে করে অফ দ্য থিনার পোর্শন। তাহলে শর্ট সাইকেল, তাহলে লং সাইকেল, শর্ট সাইকেল। জাস্ট তুমি হচ্ছে টাইম ডে এবং টেম্পারেচারটা মনে রাখবা। তারপর কুলিং হচ্ছে এটাকে আস্তে কুলিং করতে হবে, ফাস্ট কুলিং করা যাবে না, তাহলে ওয়্যার পেস হবে, অর্থাৎ রেজিনের এই যে থার্মাল কন্ট্রাকশন হবে, অর্থাৎ টেম্পারেচার খুব দ্রুত চেঞ্জ হওয়ার কারণে এই বর্ডারগুলো মোল্ড হয়ে যাবে, ওয়ার্পিং। হ্যাঁ, আচ্ছা, সরি, ওইটা দেখলাম। আচ্ছা, ওয়ারপেস হয়ে যাবে। এবং সবচেয়ে ভালো হচ্ছে কুলিংটা ওভারনাইট করা, আমি করে রাতে রেখে দিলাম, ওভারনাইট কুলিং করা সবচেয়ে ভালো হয়। তারপর দেখো ডিফ্লাস্কিং যে বলছিলাম, পরবর্তী আমরা বের করে ফেলবো ডিফ্লাস্কিং। ফিনিশিং পলিশিং আমরা করতে পারি, ঠিক আছে, স্যান্ড পেপার দিয়ে ঘষে মেজে ফিনিশিং পলিশিং। ইনজেকশন মোল্ডের টেকনিক যেটা, এইটা হচ্ছে মূলত হচ্ছে থার্মোপ্লাস্টিক রেজিন বা আইভোক্লারের জন্য ইউজ করা। এটা আসলে আমাদের অত বেশি দরকার নাই। হ্যাঁ, আইভোক্লারের জন্য এভাবে করে এই মানে বিষয়টা হচ্ছে দেখো এরকম চ্যানেল তৈরি করা হয়, চ্যানেল তৈরি করে এইখানে এই দেখো এইখানে এই যে এখানে চ্যানেল আছে, এই যে ফ্লো হয় ইনজেকশন মোল্ড টেকনিকের আইভোক্লারের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের লাগবে না, আর তোমরা চাইলে দেখতে পারো, না চাইলে সমস্যা নাই। তো এইখানে দেখো অ্যাডভান্টেজটা কি, আমরা এটা করি কন্টিনিউয়াস ফিডিং। ফিডিং মানে কি, ফিডিং মানে হচ্ছে খাওয়ানো আর কি। এখানে খাওয়ানো অর্থ না, এখানে ইনজেকশন মোল্ডের টেকনিক মানে তুমি এখানে মোল্ড দেখো এরকম ঝুলাই রাখবা, ঝুলাই রাখা একদিকে প্রেসার দিতে থাকবা, আর আস্তে আস্তে করে অল্প অল্প করে রেজিনটা আসতে থাকবে। তা রেজিনটা যখন আস্তে আস্তে আসবে, তাহলে এখানে কি হবে, কিউর হবে, আসবে কিউর হবে। তাহলে আলটিমেটলি এটা কিন্তু একটা বাতের মধ্যে থাকবে, ঠিক আছে। কন্টিনিউয়াস ফিডিং অফ ম্যাটেরিয়াল আন্ডার প্রেসার কম্পেনসেটস ফর শ্রিঙ্কেজ, যাতে করে আমাদের এই যে আমরা বলছিলাম পলিমারাইজেশন শ্রিঙ্কেজটা যাতে না হয়, সেই জন্য আমরা এই কাজটা করলাম। হ্যাঁ, তো কিন্তু ব্যাপার হচ্ছে মানে কষ্টের বিষয় হচ্ছে নো ডিফারেন্সেস ইন অ্যাকুরেসি ফর অর ফিজিক্যাল প্রপার্টিস অ্যাজ কম্পেয়ার টু কম্প্রেশন মোল্ডিং টেকনিক। মানে তেমন একটা খুব পার্থক্য দেখা যায় না, ঠিক আছে। এখানে আমরা হিট দিতে, এখানে কিন্তু হিট দিতে, ওয়াটার বাথে হিট দিতে, ওয়াটার বাথের মধ্যে চুবানো থাকে। আচ্ছা, যাই হোক, আমরা এটা দেখতে পারি, না দেখলেও সমস্যা নাই। সেলফ কিউর এবং হচ্ছে হিট কিউরের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা মনে করো এটা তো ভাইভাতে ধরবেই, এবং হচ্ছে রিটেনে প্রায় প্রায় চলে আসে, রিটেন প্লাস ভাইভা, হিট কিউর এবং খুব ইম্পর্টেন্ট 3 স্টার, ঠিক আছে। তার মানে হচ্ছে হিট কিউর এবং হচ্ছে সেলফ কিউর। দেখো আমি একবারে বলি, হিট সেলফ মানে নিজে নিজে কিউর হচ্ছে, তার মানে এখানে হচ্ছে কেমিক্যাল পলিমারাইজেশন বা কেমিক্যাল ইনিশিয়েশনের মাধ্যমে। তাহলে হিট লাগবে না, হিট লাগবে। ওকে, পোরোসিটি বেশি থাকবে, খারাপ দিক সব লো কোয়ালিটি, আর এটা হচ্ছে বেটার কোয়ালিটি, মনে রাখবা। তাহলে দেখো হিট লাগবে না, আচ্ছা হিট লাগবে। তারপর হচ্ছে লোয়ার অ্যাভারেজ মলিকুলার, তাহলে এখানে মলিকুলার ওয়েট বেশি, তা খারাপ দিকগুলা রেসিডুয়াল মনোমার কন্টেন্ট বেশি থাকলে খারাপ, তাহলে লোয়ার রেসিডুয়াল কন্টেন্ট, ম্যাটেরিয়ালটা খুব স্ট্রং হবে না, ম্যাটেরিয়ালটা স্ট্রং হবে। লোয়ার মলিকুলার ওয়েট, হাই মলিকুলার ওয়েট, দেখছো
খুবই সহজ কিন্তু। তারপর হচ্ছে গ্রেটার ডিস্টরশন, লেস ডিস্টরশন, ইনিশিয়াল ডিফর্মিটি, লেস ইনিশিয়াল ডিফর্মিটি, শুরুতেই ডিফর্মিটি বেশি দেখা যাবে। ক্রিপ অ্যান্ড স্লো রিকভারি, এখানে হচ্ছে লেস ক্রিপ, কুইক রিকভারি। পোর কালার স্টেবিলিটি, ডিফিকাল্ট টু ডিফ্লেক্স, ইজি টু ডিফ্লেক্স, ডিফিকাল্ট টু ডিফ্লেক্স। chemical activated denture based acrylic resin, chemical activated denture based resin, polymerization at room temperature, polymerization room temperature, self cure, hot cure, heat cold cure এবং হচ্ছে অটো কিউর। তারপর হচ্ছে ইনিশিয়েটর বেনজল পারঅক্সাইড, যেটা ইনিশিয়েটর হচ্ছে বেনজল পারঅক্সাইড, বেনজল পারঅক্সাইড থেকে অ্যাক্টিভেটেড হয়। তো আমরা জানি অলরেডি যে এখানে কেমিক্যাল বেনজল পারঅক্সাইডটা যেটা হচ্ছে অ্যানাদার কেমিক্যাল, অর্থাৎ যেটাকে আমরা কি নামে ডাকি, ডাইমিথাইল প্যারাটলুরিন বা পিটলুরিন যেটা, ঠিক আছে। এটা তোমরা অলরেডি জানো। এখানে আমরা লিকুইড কুলিং পাই। এছাড়া হচ্ছে কি কি কালার হতে পারে, ক্লিয়ার পিঙ্ক এবং টুথ কালার হতে পারে। তাহলে তিনটা রকম হতে পারে, ক্লিয়ার পিঙ্ক এবং হচ্ছে টুথ কালার। ইউজ হচ্ছে আমরা টেম্পোরারি যত ক্রাউন এফপিডি, ফিক্সড পার্শিয়াল ডেন্সার, ফিক্সড পার্শিয়াল ডেন্সার, স্পেশাল ট্রেতে ইউজ করতে পারি। তারপর হচ্ছে রিমুভাল অর্থোরিং অ্যাপ্লায়েন্স, পোস্ট ড্যাম টু অ্যাডজাস্ট আপার ডেন্সার, ওকে। এসব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কম্পোজিশনটা একটু দেখে নিবে। এগুলো কম্পোজিশন প্রায় রিটেনে কিন্তু চলে আসে, তোমাদের রিটেনে কিন্তু অনেক সময় প্রায় চলে আসে, এগুলো দেখবা। হ্যাঁ, এগুলো তো পড়াই দেওয়ার কিছুই নেই। ইনিশিয়েটর কোনটা, অ্যাক্টিভেটর কোনটা, যেভাবে পারো, যে ওয়ে স্টাইলে পারো। দেখো আগেরটা আর এইটার সাথে, অর্থাৎ হিট কিউর এবং হচ্ছে সেলফ কিউরের মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই, কাছাকাছি। ডিফারেন্সগুলো তুমি কি করবা, কাছাকাছিগুলো কমন জিনিসগুলো জানবা, এক্সেপশনগুলো জানবা। ধরো মনে জাস্ট লাইক এইখানে হচ্ছে গ্লাইকল ডাইমিথাইল অ্যাক্রাইলেট, ধরো এটা নাই ওই পাশে, তুমি এটা মনে রাখলা এই পাশে, ঠিক আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা দেখতে পারো, এগুলো আর আমি বলতেছি না, সব খারাপ দিকগুলো আর কি। স্প্রিংকল অন টেকনিক আছে, অনেক টেকনিক আছে। রেজিন টেকনিক, ফ্লুইড রেজিন টেকনিক, সেগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আমি আর যাচ্ছি না, ওকে। লাইট অ্যাক্টিভেটেড রেজিন, এইটার মধ্যে তোমাকে ইউডিএম এর নাম জানতে হবে, যেটা আমরা কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সিমেন্টের মধ্যেও পাইছিলাম, ঠিক আছে। তাহলে একই জিনিস দুই জায়গায় পাই, ইউরেথিন ডাইমিথ অ্যাক্রাইলেট ম্যাট্রিক্স। এই জিনিসগুলোই তোমরা হচ্ছে ফাইনাল ইয়ারে আসবা, দেখবো যে ফাইনাল ইয়ারে এই জিনিসগুলো আবার পড়বা, ঠিক আছে। প্যারা নাই, তোমরা হচ্ছে করে দাও। আচ্ছা, এবং এছাড়াও কি থাকে এখানে হচ্ছে মাইক্রোফাইন সিলার থাকে, তারপর ক্যামফোর কুইনন, যেটাকে বলে ফটো ইনিশিয়েটর, অর্থাৎ ফটো বা ফোটনের কারণে এটা অ্যাক্টিভেট হয়ে পরবর্তীতে কি তৈরি করবে, পরবর্তীতে হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে এখানে লাইটের কথা আছে, লাইটের কত ন্যানোমিটার লাইট ভালো কাজ করে, 400 থেকে 500 এরকম, ওকে। যাই হোক, রেজিন টিথ, দেখো রেজিন টিথ হচ্ছে আর্টিফিশিয়াল টিথ। আমরা জানি আর্টিফিশিয়াল টিথকে দুই ভাগে ভাগ করে, রেজিন টিথ, পোর্সেলিন টিথ। তো রেজিন টিথ নিয়ে অনেক কথা আছে, পোর্সেলিন টিথ নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলছি। এই পার্থক্যটাও কিন্তু রিটেন ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটেন প্লাস ভাইবার কিছু জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে ইনশাআল্লাহ। তাহলে দেখো যে রেজিন টিথ হচ্ছে যে কম্পোজিট রেজিন টিথ, সেটা হচ্ছে ইনিশিয়ালি পলিমিথাইল মিথ্যাক্রাইলেট কোপোলিমারাইজড উইথ ক্রস লিঙ্কিং এজেন্ট, হ্যাঁ, এবং হচ্ছে ক্রস লিঙ্কিং এজেন্ট থাকে। জিঞ্জারবেল রিজ ল্যাব এরিয়া মে নট বি, আচ্ছা যাই হোক, আমরা এগুলা মোটামুটি পার্থক্যটা পড়বো, তাইলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে হাই টাফনেস, হাই ফ্র্যাকচার টাফনেস, এটা ভেঙে যায়, এটা হচ্ছে ব্রিটল চিপ। তারপর হচ্ছে হাই ফ্র্যাকচার টাফনেস, অর্থাৎ টাফনেসটা বেশি থাকে, ক্রেজিং হয় যদি তোমার ক্রস লিঙ্কেজটা ভালো না হয়। আর এটা হচ্ছে সাসসেপ্টেবল টু ক্র্যাকিং, ক্রেজিং, আচ্ছা যাই হোক। কেমিক্যালি সিগনিফিকেন্ট ওয়্যার, ইনসিগনিফিকেন্ট ওয়্যার, ইজিলি গ্রাউন্ড পলিশ, ডিফিকাল্ট। অর্থাৎ ওই যে আমরা পড়ছিলাম না পিএফএম এর সময়, ওইটা পড়লেই হবে, এইটাও না পড়লেও চলবে। এখন তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে যে তোমরা দাঁত দেখে কিভাবে চিনবা, হ্যাঁ। আমি একটা ছবি দেখাই, নাহলে তোমরা আসলে বুঝতে পারতেছো কি না আমি শিওর না, নট শিওর। আমি একটু সন্দেহে আছি, আর দ্বারা আমি একটু জাস্ট ওয়েট। এই দুইটা টিপের মধ্যে তোমরা কোনটা কিভাবে চিনবা, এটা তোমাদেরকে টিচাররা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তো তুমি বলবা যে অ্যাক্রাইলিকের ক্ষেত্রে আমরা কি পাবো, অ্যাক্রাইলিকের ক্ষেত্রে আমরা ওই যে রিজ ল্যাব সারফেস পাবো। রিজ ল্যাব সারফেস মানে এই যে তলাটা থাকবে বা নিচের বেসটা,
নেক্সট আরেক প্রবলেম করতেছে, আচ্ছা বাদ দাও। আমি বলে দিই, এই যে রিচ ল্যাব সার্ভিস থাকবে, ঠিক আছে, আর এল সার্ভিস বা রিচ ল্যাব সার্ভিস, মানে বুঝছো টুকটা হচ্ছে এরকম, নিচেরটা হচ্ছে ভরাট থাকবে, উপরে হচ্ছে এরকম টুকটা। আর ওই ক্ষেত্রে কি থাকবে, ওই ক্ষেত্রে নিচে থাকবে ফাঁকা, সিরামিকের ক্ষেত্রে নিচে থাকবে ফাঁকা, হোল থাকবে। তাহলে পিন ইন পোস্টেরিয়রটিতে, অ্যান্টেরিয়রটিতে থাকবে হোল, পোস্টেরিয়রটিতে থাকবে পিন, ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। ওকে ওকে, এছাড়া আমরা হচ্ছে রেডিমেড স্পেশাল ট্রে আর কাস্টম ট্রে তৈরি করতে পারি এগুলো দিয়ে। হ্যাঁ, আচ্ছা তাহলে এর মধ্যে কি কি আছে, গ্রিন কালার, লাইট গ্রিন কালার, ব্লু কালার বিভিন্ন আছে, প্যাটার্ন রেজিন আছে। প্যাটার্ন রেজিন হচ্ছে আমরা মূলত প্যাটার্ন করি প্যাটার্ন ওয়ার্কস দিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে প্রসেসটা করি এইসব আছে, যেমন প্যাটার্ন হচ্ছে পাউডার অ্যান্ড লিকুইড আর মিক্স ইনসার্ট ইনটু ক্যাভিটি, একটা ক্যাভিটিতে পাউডার লিকুইড দিলাম, শেপড কুইকলি ইনটু ডিজায়ার্ড ফর্ম, আর হচ্ছে শেপিং আফটার ইউজিং বার। ওকে, এটা প্রসেসের, এগুলো আসলে ইম্পর্টেন্ট না, আমরা এগিয়ে যাই। তারপর হচ্ছে প্রপার্টিজ গুলো দেখতে পারো, মিথাইল মিথ অ্যাক্রিলেটের, এগুলো আসলে বয়েলিং টেম্পারেচারটা মনে রাখো অন্ততপক্ষে 100°C। ডেনসিটি হচ্ছে খুবই কম কিন্তু, দেখছো। এছাড়া হচ্ছে পলিমিথাইল মিথ অ্যাক্রিলেট, এটা হচ্ছে টেস্টলেস, অর্ডারলেস, আনপ্লিজেন্ট টেস্ট অর্ডার পাওয়া যায় অনেক সময়। আর মানে যখন ফুড আসে আর কি, ফুড ব্যাকটেরিয়া জন্মায় তখন। অ্যাস্থেটিক্সের মধ্যে ক্লিয়ার ট্রান্সপারেন্ট রেজিন যেটা, সেটা হচ্ছে ক্যান বি পিগমেন্টেড ইজিলি টু ডুপ্লিকেট ওরাল টিস্যু, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে অ্যাস্থেটিক্যালি এইটাকে করতে পারি, মানে আমাদের জন্য মানে যেরকম দরকার সেরকম, মানে বুঝতে পারছো কিনা, যে এরকম থাকবে ট্রান্সপারেন্ট, সেটাকে আমরা কালার অ্যাড করে আমাদের ওরাল ক্যাভিটির মতোই বানাইতে পারি, যাতে দেখলে কেউ না বুঝে, মানে হঠাৎ করে দেখলে, বা এটাকে অ্যাস্থেটিক আর কি বানানোর জন্য, যাতে মনে না হয় যে আর্টিফিশিয়াল কিছু। এগুলা দেখতে পারে, না দেখলেও সমস্যা নাই। সেলফ কিওরের যে রেজিন আচ্ছা, স্ট্রেংথ, সেলফ কিওরের যে স্ট্রেংথ বা স্ট্রেংথ হচ্ছে কি কি জিনিসের উপর নির্ভর করে, যেমন হচ্ছে কম্পোজিশন, টেকনিক, ডিগ্রি অফ পলিমারাইজেশন, ওয়াটার সাবস্টেন্স, সাবসিকুয়েন্ট এনভায়রনমেন্ট অফ ডেঞ্চার, হার্ডনেস ওয়্যার, মোডস অফ ইলাস্টিসিটি, ক্রিপ। ক্রিপ বলতে কি হচ্ছে, ডেঞ্চারে হচ্ছে ক্রিপ থাকে। এখানে কিন্তু কয়েকবারে আমরা দেখছিলাম, ওই যে কোশ্চেন ব্যাংকটা মনে আছে কিনা, আমাদের ক্লাসটা অনেক লং লেন্দি হয়ে যাচ্ছে, তো আমরা আসলে টপিক অনেক বড়, তো ক্রিপটা কিভাবে আসলে ডেঞ্চার রেজিনে ক্রিপ শো করে। ওকে, আমরা যখন প্রথমে যখন আমরা লোড দেই তখন হচ্ছে অ্যাডিশনাল ডিফর্মিটি অ্যাবজর্ব ওভার টাইম, যত বেশি টাইম যাবে অত বেশি ডিফর্মিটি হবে। হ্যাঁ, টাইম ডিফারেন্ট ডিফর্মিটি হয়, কেমিক্যালি অ্যাক্টিভিটির যেটা, সেটা হচ্ছে আরো বেশি পরিমাণে আমরা ক্রিপ পাই। ডাইমেনশনাল স্টেবিলিটি বলতে এখানে হচ্ছে গুড ডাইমেনশনাল স্টেবিলিটি থাকে, অর্থাৎ নিজে নিজে চেঞ্জ হয় না। পলিমারাইজেশন শ্রিঙ্কেজ, এটা অনেক সময় আসে। পলিমারাইজেশন শ্রিঙ্কেজটা আমরা কিভাবে প্রিভেন্ট, মানে কি কি আছে, কয় ধরনের, একটা হচ্ছে থার্মাল শ্রিঙ্কেজ, একটা হচ্ছে পলিমারাইজেশন, অর্থাৎ আমরা হিট দেওয়ার পরে যখন কুল করি তখন শ্রিঙ্কেজ হয়, আবার পলিমারাইজেশন রিঅ্যাকশন হওয়ার পরেও শ্রিঙ্কেজ হয়। এই দুইটাই হচ্ছে হিট কিউরের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। আর যেটা হচ্ছে সেলফ কিউর, সেটা হচ্ছে লোয়ার, শ্রিঙ্কেজটা কম থাকে হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু, শ্রিঙ্কেজটা কম থাকে হচ্ছে সেলফ কিউর, এবং এটাতে মাত্র 0.26%। ওকে, এখানে ওয়াটার সাবস্টেন্স লিখছে, সলিউবিলিটি, এগুলো আসলে তেমন একটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই যে ডেঞ্চার ওয়ারপেস, এই যে দেখছো এখানটা ফাঁকা হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে না, একটু বাঁকা হয়ে গেছে, ডেঞ্চার ওয়ারপেস, এগুলো হচ্ছে প্রপার্টি বা কি কি ধরনের প্রপার্টি আছে, ঠিক আছে, পলিমারাইজেশন। তো সলিউবিলিটি আছে, তো এটা হচ্ছে ভার্চুয়ালি ইনসলিউবল, তবে আমাদের যদি আমরা হচ্ছে কিটোন, এস্টার, অ্যারোমেটিক, এগুলোতে সলিউবল হইতে পারে কিছু কিছু জিনিস। আচ্ছা, ওয়াটার সাবস্টেন্স বলতে কি বোঝাচ্ছে, ওয়াটার সাবস্টেন্স আর ওয়াটার সাবস্টেন্স, তাহলে সাবস্টেন্স কথাটা কোথা থেকে আসছে আমি বলি। অ্যাবজর্পশন একটা কথা আছে আর অ্যাবজর্পশন একটা কথা আছে। অ্যাবজর্পশন হচ্ছে কোনো কিছু ভিতরে নিয়ে যাওয়া, টেনে ভিতরে, আর কোনো কিছু সারফেসের সাথে লেগে রাখানো, এটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কি হতে হবে, অ্যাক্রিলিক রেজিন অ্যাবজর্ব করে ওয়াটার, অ্যাবজর্ব করে। এটা কিন্তু তোমরা অনেকে দেখছো কিনা, যে অনেকে হচ্ছে ডেঞ্চার করে তাদের কিন্তু ভিজাই রাখে রাতের বেলা, পানিতে চুবাই রাখে। তাহলে এই যে ডেঞ্চার, হ্যাঁ, সেটা হচ্ছে কি করে, অ্যাক্রিলিক রেজিন অ্যাবজর্ব ওয়াটার, তাহলে ওয়াটারটা কি অ্যাবজর্ব করে, এবং এই জিনিসটা কি করে, যে শ্রিঙ্কেজের হওয়াকে প্রিভেন্ট করে। এছাড়া হচ্ছে এই প্রসেসটা হচ্ছে রিভার্সিবল। আর যখন আমরা শুকাইতে দিই তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে এই জায়গাটাতে তোমার আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম, যে রিভার্সিবল, তো ড্রাইং করলে শুকিয়ে যায়,
আর হচ্ছে এবং হচ্ছে স্ট্রিং করে। ওকে, তো রিপিটেড যদি ওয়্যারিং আর ড্রাইং করি তার মানে ওয়ার্ডপ্রেস হতে পারে, এরকম ওয়ার্ডপ্রেস বাঁকা হয়ে যাবে। তো যাই হোক, থার্মাল স্টেবিলিটি এগুলো তোমরা দেখতে পারো, ওগুলো নট ইম্পর্টেন্ট না। কালার স্টেবিলিটি দেখতে পারো, হিট কিউরটা ভালো কালার থাকে, মানে হিট কিউরে সব ভালো জিনিস মনে রাখবে। বায়োকম্প্যাটিবিলিটির দিকটা আমাদের একটু কনসার্ন আছে, এটা আমরা হচ্ছে হিসেবে কিন্তু পড়ছিলাম যে বায়োকম্প্যাটিবিলিটি অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, মনে আছে কিনা তোমাদের। আচ্ছা যাই হোক, তো এইখানে কমপ্লিটলি পলিমারাইজ হলে খুব সুন্দর বায়োকম্প্যাটেবল হবে, কিন্তু কোনো কারণে যদি হয় রেসিডুয়াল মনোমার থেকে যায়, রেসিডুয়াল মনোমার যত বেশি থাকবে সেক্ষেত্রে ট্রু অ্যালার্জি আসলে আমাদের অত বেশি দেখা যায় না, এখানে বলা আছে রেয়ার লিসিন। তবে রেসিডুয়াল মনোমার যদি থাকে সেক্ষেত্রে কি করতে পারে, ইরিটেট করতে পারে, রেসিডুয়াল মনোমারগুলো বের হয়ে যাবে এবং বের হয়ে গিয়ে আমাদের টিস্যুতে করতে পারে। এছাড়াও হচ্ছে যাদের অ্যাক্রিলিক অ্যালার্জি আছে তাদের আমরা প্যাচ টেস্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা প্যাচ টেস্ট এগুলো ভাই এগুলো আসলে করা হয় না, 48 ঘন্টা পর দেখা আছে, মনোমারগুলো দিয়ে দিয়ে প্যাচ টেস্ট করা হয় যে এখানে কোনো রিঅ্যাকশন হচ্ছে কিনা। মানে অ্যাটোপি বলে একটা কথা আছে, অ্যাটোপি তোমরা এইসব পড়বা মাইক্রোতে, অ্যাটোপি মাইক্রোতে পড়বা, তোমরা মেডিসিনেও পড়বা। তাহলে অ্যাটোপি মানে হচ্ছে যে সেখানে কোনো একটা মানে ধরো দুইটা পার্সন, ধরো আমি আর আমার এক মানে বন্ধু, মানে মনে করো আমার অ্যাক্রাইলিক রেজিনে বা যে কোনো কিছুতে আমার অ্যালার্জি বেশি হচ্ছে, কিন্তু আমার বন্ধুর সেই পরিমাণ সেই জিনিসে ওরকম হচ্ছে না, ওই পরিমাণে অ্যালার্জি হচ্ছে না। এর কারণটা হচ্ছে অ্যাটোপি, ঠিক আছে। জেনেটিক্যাল ভেরিয়েশনের কারণে আমাদের রেসপন্স, আমাদের বডির ইমিউন রেসপন্সটা ডিফারেন্ট হতে পারে। আচ্ছা যাই হোক, আর যদি মনোমার অনেকদিন কন্ট্যাক্ট থাকে তাহলে হচ্ছে ডার্মাটাইটিস হইতে পারে, ডার্মাটাইটিস। ওকে, আর হাই কনসেন্ট্রেশন হলে লোকাল ইরিটেশন হইতে পারে। তাহলে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করব, এটা কিন্তু রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে বা জিজ্ঞেস করতে পারে তোমাদের ফাইবায়। তাহলে রেসিডুয়াল মনোমারকে কমাবো কিভাবে, প্রপার প্রসেসিং টেকনিক, আমরা প্রসেসিং এ কোনো গ্যাপ রাখবো না। অ্যাভয়েড ডিরেক্ট হ্যান্ডলিং অফ অ্যাক্রিলিক ডো উইথ বার হ্যান্ডস। তাহলে আমরা কি করব, অ্যাক্রিলিক ডোকে বার হ্যান্ড দিয়ে হাতে না ধরে, সরি বেয়ার হ্যান্ড দিয়ে না ধরে আমরা হচ্ছে মানে অন্য কিছু দিয়ে ধরবো, বা আমরা হাত দিয়ে ধরাটা অ্যাভয়েড করব। ওয়ার্ক ইন ওয়েল ভেন্টিলেটেড এরিয়া, যাতে করে আমাদের মনোপার নাকে না যায়। রেসিডুয়াল মনোমার কি জিনিস তোমরা জানো, রেসিডুয়াল মনোমার হচ্ছে আমরা রিঅ্যাকশনের পর যেগুলো বাদ রয়ে গেছে, রেসিডুয়াল পলিমারাইজেশনের পর বাদ রয়ে গেছে, এটাই হচ্ছে রেসিডুয়াল মনোমার। রেসিডুয়াল মনোমার কমানোর জন্য আমরা কি করব, রেসিডুয়াল মনোমার কমানোর জন্য আমাদের হিট কিউর ডেন্সারকে বলছে কি, ইন হিট কিউর ডেন্সার ইট শুড বি প্রসেস ফর লং টাইম ইন বয়লিং ওয়াটার, আমাদেরকে অনেক সময় পানিতে রাখতে হবে আর কি, মেইন কথা। হ্যাঁ যাই হোক, অ্যাডহেরেন্ট আমরা জানি যে অ্যাক্রিলিক রেজিন এবং মেটাল এবং পোর্সিলিনের সাথে খুব দুর্বল, অর্থাৎ মেকানিক্যাল রিটেনশন লাগে। যে বলছিলাম যখন টুথটা হবে, দেখো যখন টুথটা হবে অ্যাক্রিলিকের, যখন টুথটা হবে অ্যাক্রিলিকের, অ্যাক্রিলিক টুথ অ্যাক্রিলিক ডেন্সার, তাহলে ডেন্সারটিতে ডেন্সার বেসটা কি হবে, কেমিক্যাল বন্ডিং হবে। রেডিও অপাসিটি বলছে মোস্ট ডেন্সার বেস ম্যাটেরিয়াল আর রেডিও লুসেন্ট। আচ্ছা যাই হোক, তারপর শেলফ লাইফ কেমন থাকে, শেলফ লাইফ হচ্ছে বেস সেলফ লাইফ থাকে। আচ্ছা যাই হোক, পাউডার লিকুইডে সেলফ লাইফটা বেশি থাকে। কিছু কারণে দেখো আমরা কিন্তু আমাদের কোশ্চেনের আমরা কিন্তু কিছু ধরনের পোরোসিটি পাইছিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখো আমরা যে নিয়মিত ক্লাস বা আমরা রেগুলার ক্লাসে পড়াই ফেলছি। তারপর আমরা হচ্ছে যেহেতু শর্ট কোর্স, আমরা ক্র্যাশ কোর্স আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে যাব। তাহলে দেখো পোরোসিটি, এই পোরোসিটি দিয়ে কিন্তু বারবার কোশ্চেন আসছে পরীক্ষায়, ঠিক আছে, বারবার কোশ্চেন আসছে, এগুলো তোমরা খেয়াল করো কোনটা পরীক্ষায় কোশ্চেন আসে, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, এগুলো এখন বোঝার বিষয়। তাহলে কি হতে পারে দেখো যে ইট মেক্স অ্যাপিয়ারেন্স অফ ডেঞ্চার বেস আনস্লাইং। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এগুলো একটা পড়বা যে পরিস্থিতির কারণে কি কি প্রবলেম হতে পারে, উইক করে ফেলে, প্রপার ক্লিনিংটা পসিবল হয় না, দেখতে খারাপ দেখা যায়। তো পোরোসিটি হচ্ছে দুই রকম হতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল বলতে কি, যে আমি প্রসেসিং এর সময় ধরেন ইট ইজ ইউজুয়ালি নট প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার, এটা মূলত সারফেসের ডেঞ্চারের মানে মেইনলি হচ্ছে থিক পোর্শন অফ দ্য ডেঞ্চার বেজের থিক পোর্শন, যেখানে ইউনিফর্মিটি থাকে না ওই জায়গাতে থাকে। মানে মেইন কথা হচ্ছে যে যদি কোনো কারণে ভয়েড আর বাবল আসে, পলিমারাইজড যে ইয়ে আছে ওইখানে হচ্ছে বাবল যদি আসে, সেই ক্ষেত্রে এমন হতে পারে। তো লেটস সি কেন হচ্ছে ইন্টারনাল পোরোসিটি হয়। এটার কারণ হচ্ছে ভ্যাপোরাইজেশন অফ মনোমারটা হচ্ছে ভ্যাপোয়ার হচ্ছে when the temperature of resin increase above the boiling, কারণ আমরা জানি মনোমারে হচ্ছে 100.8 ডিগ্রি সেন্টিগ্রেড
মনোমার যদি এর উপরে উঠে যায় সেক্ষেত্রে মনোমারটা কি হয়ে যায়, উদ্বায়ী হয়ে যায়। মানে উদ্বায়ী বলতে সেখানে হচ্ছে হয়ে যায়, বাষ্প হয়ে যায়। আর ভেরি লো মলিকুলার ওয়েট পলিমারের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। দেখো তাহলে আমরা বয়লিং করলাম পলিমারকে, সেখানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হলো, হিট অ্যাবজর্ব হলো, থিক তাহলে থিক পোর্শন হিটটাকে ধরে রাখলো, আলটিমেটলি বয়েলিং পয়েন্টটা বাড়লো, ভ্যাপোরাইজেশন হলো, ইন্টারনাল পরিস্থিতি হলো। দেখো মেকানিজমটা আমি কিন্তু মেকানিজম অফ অ্যাকশন MOA মেকানিজম অফ অ্যাকশন কিন্তু আমি এখানে লিখে রাখছি, এটাও তোমরা ফলো করতে পারো। এইটা মনে রাখলেই তোমরা লিখতে পারো। আরেকবার বলি, তুমি হচ্ছে বয়লিং করতেছো, আমাদের বয়লিং টেম্পারেচার কত হবে? বয়লিং টেম্পারেচার 90 ডিগ্রি হবে কিন্তু, ঠিক আছে? 90-এর উপরে ওঠা যাবে না, আমরা জানি। যদি কোনো কারণে 100 বা 100 ডিগ্রি সময় 8-এর উপরে উঠে যায়, সেক্ষেত্রে কি হবে? পলিমারাইজেশন, পলিমার এখানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে এবং হিটটাকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে থিক পোর্শনগুলোতে হিটগুলো থাইকা যাবে, আলটিমেটলি বয়লিং টেম্পারেচার বাড়াই দিবে মনোমারের। মনোমারটা হচ্ছে মনোমার বলে আমি নাই, আমি চলে যাচ্ছি, ভ্যাপোরাইজেশন হবে, আলটিমেটলি সেখানে ফাঁকা রয়ে যাবে, ইন্টারনাল পোরোসিটি তৈরি হবে। দেখো আচ্ছা, এটা হচ্ছে যদি অন্য কারণে হচ্ছে কিউরিং প্রেসারের কম হওয়ার কারণে হচ্ছে, কিন্তু এটা আলাদা আছে। তো এইটাকে যদি আমি প্রিভেন্ট করতে চাই, এই যে ইন্টারনাল পোরোসিটিকে প্রিভেন্ট করতে চাইলে সেখানে এক্সেস থিকনেসটাকে দেওয়া যাবে না, ঠিক আছে? বলছে ডেঞ্চার উইথ এক্সেস থিকনেস শুড বি কিউরড ইউজিং আ লং লো টেম্পারেচার কিউরিং সাইকেল। যাই হোক, আবার দেখো এক্সটার্নাল পোরোসিটি, এক্সটার্নাল পোরোসিটি হচ্ছে ল্যাক অফ হোমোজেনিসিটি। তাহলে হোমোজেনিসিটি যদি কম হয় কিভাবে আমরা করব? পাউডার লিকুইড রেশিও ঠিকভাবে মিশাবো, শেষ। আমার প্রত্যেকটার পাশে বা নিচে নিচে সলিউশন কিন্তু দেওয়া আছে, তার ইউজিং পাউডার লিকুইড রেশিও মিক্সিং ইট ওয়েল। ওকে, তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাডিকুয়েট প্রেশার, তাহলে আমাদের কীভাবে করতে হবে? অ্যামাউন্ট অফ প্রেশারে বাড়াইতে হবে, অর্থাৎ হচ্ছে ইউজিং দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ডোয়ের পরিমাণ বাড়াইলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ক্রেজিং। ক্রেজিং বলতে কি? ক্রেজিং দিয়েও কিন্তু কোশ্চেন আসছে তোমাদের রিটেনে, ক্রেজিং দিয়ে কোশ্চেন আসছে। ক্রেজিংটা বলছে ফরমেশন অফ সারফেস ক্র্যাক অন দ্য ডেন্টার। এই যে দেখো এখানে ফাটল ধরছে বা ক্র্যাক হয়ে গেছে, এইটা হতে পারে মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিক, ছোট হতে পারে, বড় হতে পারে। হ্যাঁ, তারপর এটা হেজি বা ফগি অ্যাপিয়ারেন্স থাকতে পারে রাদার দেন ক্র্যাক, মানে একটু ধোয়াশে ধোয়াশে, মানে আচ্ছা আচ্ছা ভাবে আছে। ক্রেজিং এর কারণে কি হয়? রেজিনটা উইক হয়ে যায়, অ্যাস্থেটিক্যালি লো, মানে রিডিউস অ্যাস্থেটিক কোয়ালিটিস, তাহলে দেখতে খারাপ দেখা যায়। এবং হচ্ছে অনেক সময় ক্র্যাক থেকে ফ্র্যাকচার হতে পারে। কজগুলো কি কি হচ্ছে? অনেক বেশি মেকানিক্যাল স্ট্রেস যদি পড়ে, সলভেন্ট আসে, এমন কোনো সলভেন্ট, ওই যে বললাম অ্যাস্টার, অ্যালকোহল, এগুলো যদি ধরো কেউ অ্যালকোহল খাচ্ছে ডেঞ্চার পরে, তাহলে এখানে কি অ্যাটাক আসে, অ্যাটাক আসলে এগুলোতে ক্রেজিং হয়ে যাবে। এছাড়া হচ্ছে ইনকর্পোরেশন অফ ওয়াটার, এক্সেসিভ পরিমাণ যদি পানি এখানে চলে আসে, হ্যাঁ, তার মানেও আলটিমেটলি সেখানে ক্রেজিং হয়ে যাবে। ওকে, তারা আমরা সহজে সামনে যাচ্ছি। ওয়াটার ইনকর্পোরেশন, আচ্ছা, ওয়াটার ইনকর্পোরেশন বলতে বোঝায় যে ডিউরিং প্রসেসিং উইল ফর্ম what due to evaporation of water after processing, মানে প্রথম তুমি পানি দিছো, পানিটা যে পানি দিয়ে পানি আসছে, পানিটা যদি তুমি মূলত কখন, যখন হচ্ছে এই যে ওয়াটারটা, যদি কোনো কারণে ধরো পানি আসলো বাইরে থেকে, কোনো কারণে আসলো, হতে পারে স্যালাই বা ব্লাড, কোনো কিছু পানি আসলো, ওই পানিটা হচ্ছে কি করতে পারে? আসলো ভিতরে, পরবর্তীতে এখানে ইভাপোরেশন হলো, ইভাপোরেশন হয়ে সেখানে ক্রেজিং করতে পারে। তাহলে আমাদের ক্রস লিঙ্কিং অ্যাক্রিলিক ইউজ করতে হবে, টিনফল ইউজ করতে হবে, মেটাল মোল্ড ইউজ করতে হবে। ডেঞ্চার ওয়ার্কপিস নিয়ে তেমন একটা পড়া নাই, তোমরা চাইলে পড়তে পারো, আমি আর এখানে বলতেছি না আলাদা করে। হিট কিউর, অ্যাক্রিলিক কিউর তোমরা অলরেডি জানো। আমরা কি কিভাবে বলছে, ওকে, টপিকের নাম হচ্ছে রিপেয়ার। রিপেয়ার কিভাবে করতে পারি, এটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না। ডেঞ্চার রিলাইন আমরা ইউজ করতে পারি, সফটওয়্যার, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো বাদ দিয়ে দিই আমরা, ঠিক আছে? এগুলো আসে না পরীক্ষা, আমরা শুধু শুধু পইরা মাথা নষ্ট করে লাভ আছে? মোটামুটি এই আর কি কথা। ডেঞ্চার নিয়ে আরো কথা আছে, কিন্তু আমাদের অত বেশি লাগবে না। হ্যাঁ, যে ক্রাউন দেখো হচ্ছে প্রভিশনাল ক্রাউন FPD, মানে হচ্ছে ফিক্সড পার্শিয়াল প্রসেসের নামগুলো, জাস্ট কোনো মেটেরিয়ালসের নামগুলো পড়তে পারো, যে পলিকার্বনেট, সেলুলোজ, অ্যালুমিনিয়াম, টিন, সিলভার,
ঠিক আছে। এগুলো নিয়ে আরো কথা আছে, পলিমিড মিথ অ্যাক্রাইলেট কোনটা কিভাবে কাজ করে। ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির ক্ষেত্রে দেখো এখানে এই মানুষটা কিন্তু নাক নেই, নাকের এই জায়গাটা নাই, এই জায়গাটা কিন্তু তার ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসিস প্রসেসিস দ্বারা চেঞ্জ করা আছে। এগুলো আর লাগবে না তেমন একটা কিছু, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডেঞ্চার বেস সম্পর্কে পড়া। এখন তোমরা কি হচ্ছে আক্কাস আলী স্যারের বইটা দিয়ে ডেঞ্চার বেসটা তোমরা একটু দেখে নিও, অথবা তোমাদের গাইড থেকে এটা দেখে নিও। এখানে হচ্ছে ডেঞ্চার বেস মানে নাই, এখানে আমার বইটা নাই দেখতেছি না। হ্যাঁ, আচ্ছা 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 18 পেজে আমি একটু দেখি তাহলে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এগুলা 18 পেজ বলছে। ওকে, আসলে আমরা এতক্ষণ যেগুলো পড়ে ফেলছি না ওইগুলোই হচ্ছে ইনাফ। দেখো যে ক্রস লিঙ্কিং এর ইফেক্টস কি কি আছে, আসলে ইম্পর্টেন্ট না। অ্যাপ্লিকেশন অফ রেজিন, আমরা কিভাবে রেজিনকে অ্যাপ্লাই করব। ক্লাসিফাইড ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল, ক্লাসিফাইড ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। অলরেডি আমরা বলে ফেলছি, সামনের দিকে ছিল। এবার আসো পলিমার কাকে বলে, কিছু টার্মের ব্যাখ্যা আছে। পলিমার, মলিমার, মনোমারাইজেশন, অলিগোমার, ইন্ডাকশন কিউরিং। জাস্ট হচ্ছে ডেফিনেশন পড়তে পারো, হিট কিউর, কেমিক্যাল কিউর। বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট সিস্টেম অফ ইন্ডাকশন অফ অ্যাপ্লাইড ডিউরিং কিউরিং, কিউরিং এর সময় কিভাবে দুটো আলাদা করে নেই। তারপর দেখো কি কি রিকোয়ারমেন্ট আছে একটা রেজিনের। ফান্ডামেন্টাল ফিচার্স অফ পলিমার, রাইট দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ ক্লোজ লিঙ্কড অফ পলিমার। তারপর হচ্ছে মলিকুলার ওয়েট এন্ড মেকানিক্যাল প্রপার্টিস। আচ্ছা যাই হোক, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো তো তোমাদের অলরেডি বলে ফেলছি। যা যা আছে মোটামুটি বলে ফেলছি, এগুলো আর তেমন একটা ইম্পর্টেন্ট নাই, এখানে কোশ্চেন আছে অনেক, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।